আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম। এখন পড়ছি দ্য 7 হ্যাবিটস অব হাইলি ইফেক্টিভ পিপল বইটির অষ্টম পর্ব। চতুর্থ প্রজন্মের অগ্রসরতা। মানুষ তৃতীয় জন্মের সময় ব্যবস্থাপনার উপকরণ ব্যবহার করতে চায় না। তার অন্যতম কারণ হলো এই ব্যবস্থাপনায় স্বতঃস্ফূর্ততা হারিয়ে যায়, মানুষ হয়ে যায় অনমনীয় এবং কঠোর। এটা তাকে কর্মসূচির আজ্ঞাবহ করে তোলে। তৃতীয় প্রজন্মের ব্যবস্থাপনা মডেল হলো দক্ষতা কেন্দ্রিক প্যারাডাইমের মডেল। বস্তুর চেয়ে মানুষ গুরুত্বপূর্ণ, এই নীতির সঙ্গে এই মডেল সামঞ্জস্যপূর্ণ নয়। চতুর্থ প্রজন্মের সময় ব্যবস্থাপনা উপাদান এই মূলনীতিকে মেনে চলে। এছাড়া এই উপাদান আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে, তা হলো যাকে আপনি দক্ষতার বিচারে নয় বরং ফলপ্রসূতার বিচারে প্রথম গুরুত্ব দিবেন, সে হলো আপনার নিজেকে। এই ব্যবস্থাপনা আপনাকে 2 নং কোয়াড্রেন্টের কাজে সময় কাটাবার জন্য উৎসাহ প্রদান করে। আপনি যাতে আপনার জীবনের মূলনীতিকে উপলব্ধি করেন এবং একে জীবনের কেন্দ্র হিসেবে গ্রহণ করতে পারেন, সেই জন্য এই ব্যবস্থাপনাকে উৎসাহ দেয়। আপনি যাতে দৈনন্দিন সিদ্ধান্তগুলোকে আপনার উদ্দেশ্য ও মূল্যবোধের আলোকে পরিচালিত করতে পারেন, সেই জন্য এই সময় ব্যবস্থাপনা আপনার উদ্দেশ্য ও মূল্যবোধকে সুষ্ঠুভাবে প্রকাশ করতে সহায়তা করে। এই ব্যবস্থাপনা জীবনের ভারসাম্য সৃষ্টির ক্ষেত্রে আপনাকে সহায়তা করে। দৈনন্দিন কর্মপরিকল্পনার যে সীমাবদ্ধতা রয়েছে তা থেকে মুক্ত হয়ে বেড়ে ওঠার ক্ষেত্রে এটি আপনাকে সাহায্য করে এবং তা আপনাকে সাপ্তাহিক ভিত্তিতে সংগঠিত এবং বিন্যস্ত করে। যখন আপনার কর্মপরিকল্পনার সাথে কোনো উচ্চতর মূল্যবোধের দ্বন্দ্ব হয়, তখন চতুর্থ প্রজন্মের উপাদানসমূহ আপনার আত্মসচেতনতাকে ব্যবহার করে। এতে জীবনের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনি ক্ষমতাপ্রাপ্ত হন। চতুর্থ প্রজন্মের ব্যক্তিগত ব্যবস্থাপনা তৃতীয় প্রজন্মের তুলনায় 5টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কারণে অগ্রগামী। এই কারণগুলো হলো: প্রথমত, এটি নৈতিকতা কেন্দ্রিক। এই আত্মব্যবস্থাপনা কোয়াড্রেন্টে 2 এর প্রতি বাহ্যিক সমর্থন প্রদানের পরিবর্তে তা এমন একটি কেন্দ্রীয় দৃষ্টান্ত তৈরি করে যা আপনার জন্য সত্যিকার অর্থে যা গুরুত্বপূর্ণ ও কার্যকারী তার প্রেক্ষাপটে সময়কে দেখার লক্ষ্যে আপনাকে সামর্থ্য প্রদান করে। দ্বিতীয়ত, এটি বিবেক নির্দেশিত। এই আত্মব্যবস্থাপনা আপনার গভীর মূল্যবোধের সঙ্গে সমন্বিত করে সর্বোচ্চ ক্ষমতা অনুযায়ী জীবনকে সংগঠিত করতে আপনাকে সহায়তা করে। আপনি আপনার কর্মপরিকল্পনাকে শান্তিপূর্ণ উপায়ে উচ্চতর মূল্যের অধীনস্থ করার স্বাধীনতা লাভ করেন। তৃতীয়ত, এটি আপনার মূল্যবোধ এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যসহ আপনার অনন্য লক্ষ্যকে সংযুক্ত করে। আপনি কিভাবে এবং কোন উদ্দেশ্যকে সামনে নিয়ে আপনার প্রতিটি দিন অতিবাহিত করবেন তার নির্দেশনা দেয়। চতুর্থত, এটি আপনার ভূমিকাসমূহ নির্ধারণ করে এবং প্রতিটি গুরুত্বপূর্ণ ভূমিকার ক্ষেত্রে সাপ্তাহিক লক্ষ্য নির্ধারণ করে। তা অর্জনের জন্য আপনার করণীয় কাজের কর্মপরিকল্পনা তৈরি করে। এর মাধ্যমে জীবনে ভারসাম্য আনয়নের ক্ষেত্রে আপনাকে সহায়তা করে। পঞ্চমত, সাপ্তাহিক বিন্যাসের ভিত্তিতে এটি সময় বিন্যাস করে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে দৈনন্দিন প্রয়োজনকে অভিযোজন করার বৃহত্তর প্রেক্ষাপট দান করে। ফলে দিনভিত্তিক কর্মপরিকল্পনার সীমাবদ্ধতা থেকে আপনি মুক্তি পান। একই সঙ্গে আপনার প্রধান ভূমিকাসমূহ পর্যালোচনার মাধ্যমে আপনার গভীরতম মূল্যবোধের সঙ্গে আপনার সম্পর্ক তৈরি করে। উপরোক্ত 5টি ক্ষেত্রে অগ্রগতি আপনাকে যে বাস্তব চ্যালেঞ্জের সম্মুখীন করে তা হলো আপনি গুরুত্বের দিক থেকে মানুষের সঙ্গে সম্পর্ক এবং এর ফলাফলকে মুখ্য এবং সময়কে গৌণ বিষয় বলে চিহ্নিত করেন। অর্পণ, উৎপাদন পি এবং উৎপাদন ক্ষমতা পিসির বৃদ্ধি। আমাদের সকল কর্মকাণ্ড আমরা অর্পণের মাধ্যমে সম্পন্ন করি। এই অর্পণ সময়ের কাছে হতে পারে অথবা অন্য মানুষের কাছে হতে পারে। যখন সময়ের কাছে কার্যভার অর্পণ করি তখন দক্ষতার কথা ভাবি, আর যখন মানুষের কাছে কার্যভার অর্পণ করি তখন কার্যকারিতার কথা চিন্তা করি। অনেক মানুষই অন্য মানুষের কাছে কোনো কাজ অর্পণ করতে চান না, কারণ তারা মনে করেন এতে অতিরিক্ত সময় ও প্রচেষ্টা ব্যয় হয়। নিজে করলে আরো কম সময়ে এবং ভালোভাবে কাজটি করতে পারতেন বলে তারা মনে করেন। কিন্তু অন্যের কাছে কোনো কাজ সফলভাবে অর্পণ করতে পারাকে সবচেয়ে শক্তিশালী গুরুত্ব ভারসম্পন্ন কার্য সম্পাদন হিসেবে আখ্যায়িত করা যায়। দক্ষ ও প্রশিক্ষিত লোকের কাছে দায়িত্ব হস্তান্তর বা কার্যভার অর্পণ সম্ভব হলে আপনি অন্য একটি গুরুত্বপূর্ণ কাজ সমাধান করার সুযোগ লাভ করেন। তা আপনার শক্তি বৃদ্ধি করে, গুরু ভারসম্পন্ন কার্য সম্পাদনে সক্ষম করে তোলে। কার্যভার অর্পণের অর্থ হল প্রবৃদ্ধি ঘটানো। তা ব্যক্তি এবং সংগঠন উভয়ের প্রবৃদ্ধি ঘটায়। প্রয়াত জেসি
পেনি, যিনি একজন সফল মার্কিন ব্যবসায় সংগঠক ছিলেন, একদা বলেছেন তিনি সবচেয়ে বিচক্ষণতম যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা হলো কর্তৃত্ব ছেড়ে দেয়া। যখন তিনি বুঝতে পেরেছেন একা সব কাজ সামলানো তার পক্ষে সম্ভব হচ্ছে না। বহু বছর আগে গ্রহণ করা সেই সিদ্ধান্ত জেসি পেনির শত শত দোকান এবং সহস্র কর্মীর উন্নতি ও অগ্রগতিতে অবদান রেখেছে। যেহেতু কার্যভার অর্পণ অন্যান্য মানুষকে অন্তর্ভুক্ত করে, সেহেতু তা হলো গণবিজয়। তাই তা চতুর্থ অভ্যাসের অন্তর্গত। কিন্তু আমরা যেখানে ব্যক্তিগত ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিচ্ছি, অন্যের কাছে কার্যভার অর্পণ করার ক্ষমতা দিয়েই একজন ব্যবস্থাপক এবং একজন স্বাধীন উৎপাদনকারীর মধ্যেকার মূল পার্থক্য নির্ণীত হয়। একজন উৎপাদনকারী তার কাম্য ফলাফল অর্জনের জন্য যা আবশ্যিক তাই করে থাকেন, অর্থাৎ তিনি স্বর্ণের ডিমের জন্য যা প্রয়োজন তাই করেন। একজন প্রকৌশলী দালানের নকশা তৈরি করেন, শিল্পী ছবি আঁকেন, প্রাবন্ধিক প্রবন্ধ লেখেন, অভিভাবক থালাবাসন পরিষ্কার করেন, সচিব চিঠিপত্র টাইপ করেন। এরা সকলেই এক একজন উৎপাদনকারী। কিন্তু যখন একজন ব্যক্তি স্বর্ণের ডিম উৎপাদন করার জন্য মানুষকে সঙ্গে নিয়ে কাজ করেন বা মানুষকে একটি প্রক্রিয়ার মাধ্যমে কাজ করান, তখন তিনি পারস্পরিক নির্ভরশীলতার অর্থে একজন ব্যবস্থাপক হয়ে ওঠেন। যেই অভিভাবক থালাবাসন ধোয়ার দায়িত্ব তার সন্তানের কাছে অর্পণ করেন, তখন সে একজন ব্যবস্থাপক হয়ে ওঠে। একজন প্রকৌশলী যখন অন্য একজন প্রকৌশলীকে পরিচালনা করেন, তখন তিনি একজন ব্যবস্থাপক। যে সচিব অন্যান্য সচিব ও অফিস কর্মীদের তত্ত্বাবধায়ন করেন, তখন সে সচিব একজন অফিস ব্যবস্থাপক। একজন উৎপাদনকারী 1 ঘন্টা শ্রম দিয়ে 1 ইউনিট ফলাফল উৎপাদন করতে পারে এবং ভাবেন যে এতে তার দক্ষতার কোনো অপচয় হয়নি। কিন্তু একজন ব্যবস্থাপক সফল কার্যভার অর্পণের মাধ্যমে 1 ঘন্টা শ্রম দিয়ে 10 বা 50 বা 100 ইউনিট ফলাফল উৎপাদন করতে পারেন। ব্যবস্থাপনা আবশ্যিকভাবে এক ভরবিন্দু থেকে অন্য ভরবিন্দুতে স্থানান্তরিত হয়। আর সফল ব্যবস্থাপনার প্রধান চাবিকাঠি হল নির্দেশমূলক কার্যভার অর্পণ। কার্যভার অর্পণ মূলত দুই প্রকার: এটা করো, ওটা করো, বা নির্দেশমূলক কার্যভার অর্পণ এবং প্রতিনিধিত্বশীল কার্যভার অর্পণ। নির্দেশমূলক কার্যভার অর্পণের অর্থ হলো এটা করো, ওটা করো, এদিকে যাও, ওদিকে যাও, এবং কি করছো আমাকে জানাও। বেশিরভাগ উৎপাদনকারী নির্দেশমূলক কার্যভার অর্পণের প্যারাডাইম গ্রহণ করেন। দা দিয়ে জঙ্গল কেটে যারা অগ্রসর হচ্ছিল, তাদের কথা মনে আছে আপনার? তারা ছিল উৎপাদক। তারা জামার হাতা গুটিয়ে তাদের কাজটি সম্পাদন করে। যদি তাদেরকে তদারকি বা ব্যবস্থাপনার পদ প্রদান করা হয়, তখন তারা উৎপাদকের মতো চিন্তা করবে। তারা জানে না কি করে অন্য ব্যক্তিদের কাছে সম্পূর্ণরূপে দায়িত্ব অর্পণ করতে হয়, যাতে করে অন্যরা ফলাফল অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারে। কারণ তারা আসলে কাজের পদ্ধতির ওপর গুরুত্ব দেয়, ফলাফলের ওপর গুরুত্ব দেয় না। এবার আমি সপরিবারে ওয়াটার স্কি করতে গিয়ে নির্দেশমূলক কার্যভার অর্পণ করেছিলাম। ওয়াটার স্কিতে আমার ছেলে ছিল অত্যন্ত দক্ষ। সে ছিল পানির মধ্যে, আমি নৌকাটা চালাচ্ছিলাম। এমতো অবস্থায় সান্দ্রার হাতে ক্যামেরা দিয়ে আমি তাকে কয়েকটি ছবি তুলতে বলি। প্রথমে আমি সান্দ্রাকে বেছে বেছে ছবি তোলার কথা বলি, কারণ ক্যামেরায় যথেষ্ট ফিল্ম ছিল না। আমি জানতাম সে এই ক্যামেরা চালনায় অভিজ্ঞ নয়, তাই আমি একটু বেশি নির্দিষ্ট করে তাকে নির্দেশনা দেই। তাকে বলি যে ছেলে যতক্ষণ পর্যন্ত নৌকার সামনে না যাবে এবং পানির মধ্যে দিয়ে লাফিয়ে লাফিয়ে না এগুবে, ততক্ষণ পর্যন্ত সে যেন ক্যামেরার শটার চাপ না দেয়। কিন্তু আমি যতই ক্যামেরার ফিল্মে সীমিত সংখ্যা এবং সান্দ্রার অনভিজ্ঞতার কথা ভাবছিলাম, তত বেশি বিচলিত হচ্ছিলাম। শেষ পর্যন্ত আমি তাকে বললাম, শোনো সান্দ্রা, আমি যখন তোমাকে বলবো তখনই শাটারে চাপ দিবে, বুঝেছ? এরপর আমি নির্দেশনা দিতে থাকলাম, এখন চাপ দাও, না এখন নয়, এবার চাপ দাও, ইত্যাদি ইত্যাদি। আমি এতই বিচলিত ছিলাম যে আমার মনে হচ্ছিল আমি যদি প্রতি মুহূর্তে তাকে নির্দেশনা না দেই, তবে সে সঠিকভাবে ছবি তুলতে পারবে না। এরূপ কার্যভার অর্পণ হলো যথার্থ অর্থে যাও করো জাতীয় কার্যভার অর্পণ, প্রতি মুহূর্তে তত্ত্বাবধান করা। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই রকমের দায়িত্ব অর্পণ করি, কিন্তু এতে কতটুকু অর্জন সম্ভব হয়? এছাড়া আপনি যখন প্রতি মুহূর্তে তত্ত্বাবধান করছেন, তখন কতজনকে এভাবে তত্ত্বাবধান করতে পারবেন? তত্ত্বাবধান করার জন্য আরও একটি পদ্ধতি রয়েছে, তা হলো প্রতিনিধিত্বশীল কার্যভার অর্পণ। এই পদ্ধতি অন্যের আত্মসচেতনতা, উদ্ভাবনী শক্তি, বিবেকবোধ এবং স্বাধীন ইচ্ছাকে প্রশংসা করার দৃষ্টান্তের ওপর নির্ভরশীল। প্রতিনিধিত্বশীল কার্যভার অর্পণ
প্রতিনিধিত্বশীল কার্যভার অর্পণ কাজের পদ্ধতির ওপর নয়, বরং ফলাফলের ওপর গুরুত্ব প্রদান করে। এই পদ্ধতি মানুষকে কাজের পদ্ধতি নির্বাচন করার স্বাধীনতা দিয়ে থাকে, কিন্তু ফলাফলের জন্য দায়ী করতে চায়। এই পদ্ধতিতে কাজ শুরু করার সময় অধিকতর সময় ব্যয় হয়, কিন্তু এই সময় ব্যয়টা হলো খুব ভালো বিনিয়োগ। এই পদ্ধতির মাধ্যমে আপনি ভরবিন্দুর অবস্থান পরিবর্তন করতে পারবেন এবং উচ্চমাত্রার সুবিধা অর্জন করতে পারবেন। প্রতিনিধিত্বশীল দায়িত্ব অর্পণ ৫টি ক্ষেত্রে স্বচ্ছ পারস্পরিক বোঝাপড়া এবং প্রতিশ্রুতিশীলতাকে অন্তর্ভুক্ত করে। এগুলো হলো: ১. প্রত্যাশিত ফলাফল। প্রতিনিধিত্বশীল কার্যভার অর্পণ কি চাই তার উপর মনোযোগ আরোপ করে, কিভাবে চাই তার উপর নয়। অর্থাৎ কাজের ফলাফলের উপর মনোযোগ দেয়, পদ্ধতির উপর নয়। এই কার্যভার অর্পণ বলে যে, ধৈর্য ধরো, সময় দাও, কাঙ্ক্ষিত ফলাফলকে অবলোকন করো। যার উপর কার্যভার অর্পণ করছো তার কাছে বিষয়টি বর্ণনা করো। কাজের ফলাফলটা কেমন হবে তা তাকে স্পষ্ট করে বুঝিয়ে দাও। কাঙ্ক্ষিত ফলটা কেমন হবে এবং কাজটি সম্পাদন করতে কত সময় লাগতে পারে সে যেন তা বুঝতে পারে, দেখতে পারে। ২. নির্দেশনা। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাজের জন্য একটি প্যারামিটার নির্দিষ্ট করে দিন। তার জন্য কোনো নিষেধাজ্ঞা থাকলে তাও বলে দিন, তবে কাজের পদ্ধতি সম্পর্কে যত কম বলবেন ততই ভালো। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যেন না ভাবতে পারে তার অবাধ স্বাধীনতা ছিল, কিন্তু এই কাজটি করতে গিয়ে সে তা হারিয়েছে। এতে সে উদ্যোগ গ্রহণের শক্তি হারিয়ে ফেলবে এবং যাও করো আচরণে ফিরে যাবে। যে বিষয়ে কার্যভার অর্পণ করছেন সেই বিষয়টি কেন ব্যর্থ হতে পারে তা যদি আপনার জানা থাকে তবে সেগুলো নির্ণয় করুন। সততার সঙ্গে খোলাখুলি এগুলো বলে দিন। এর ফলে প্রতিদিন কাজের তদারক করতে হবে না। যার উপর দায়িত্ব অর্পণ করেছেন তাকে আপনার ভুল এবং অন্যদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে দিন। ব্যর্থতার সম্ভাব্য ক্ষেত্রগুলো স্পষ্ট করে বলে দিন। কি কি করা যাবে না তাও বলুন, কিন্তু কি কি করতে হবে তা বলবেন না। কাজের ফলাফলের দায়িত্ব তার উপর অর্পণ করুন। ৩. সম্পদ। মানবীয়, অর্থনৈতিক, প্রযুক্তিগত অথবা প্রাতিষ্ঠানিক সম্পদসমূহ শনাক্ত করুন, যাতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ফলাফল অর্জনের জন্য এগুলোকে ব্যবহার করতে পারে। ৪. দায়বদ্ধতা। ফলাফল মূল্যায়নের জন্য কার্য সম্পাদনের মানদণ্ড ঠিক করুন। এছাড়া কখন রিপোর্ট করা হবে এবং ফলাফল মূল্যায়ন করা হবে সেই সময়টিও নির্দিষ্ট করুন। ৫. ফলাফল। মূল্যায়নের ফলে ভালো ও মন্দ উভয় ক্ষেত্রে কি ঘটতে পারে তাও নির্দিষ্ট করে বলে দিন। যেমন ফলাফল ভালো হলে আর্থিক পুরস্কার প্রদান, বস্তুগত প্রাপ্তি, অন্যান্য কাজের দায়িত্ব পাওয়া ইত্যাদি। কয়েক বছর আগে আমি এক ছেলেকে একটি দায়িত্বভার অর্পণ করতে গিয়ে আমি একটি মজাদার অভিজ্ঞতা অর্জন করি। আমাদের পারিবারিক সভা হচ্ছিল। দেওয়ালে পারিবারিক মিশন বিবৃতি ঝুলিয়ে রাখা ছিল, যাতে আমাদের পারিবারিক পরিকল্পনার সঙ্গে পারিবারিক মূল্যবোধের সঙ্গতি থাকে। পরিবারের সকল সদস্য সেই সভায় উপস্থিত ছিল। আমি একটি বড় ব্ল্যাকবোর্ডে পরিবারের লক্ষ্যগুলো লিখি, অর্থাৎ যে মূল কাজগুলো আমরা করতে চাচ্ছিলাম সেগুলোকে লিখি। লক্ষ্যগুলো অর্জনের জন্য যেসব কাজ করার প্রয়োজন ছিল তাও লিখি। এরপর স্বেচ্ছাপ্রণোদিতভাবে কে কোন কাজ করতে চায় তা জানার প্রয়াস নেই। বাড়ির জন্য নেয়া ঋণের অর্থ কে পরিশোধ করতে চাও আমি প্রশ্ন করলাম। আমি লক্ষ্য করলাম যে কেবলমাত্র আমি হাত তুলেছি। কে ইন্স্যুরেন্সের টাকাটা দিতে চাও, কে খাবার খরচ দিতে চাও, কে গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ দিতে চাও। সব ক্ষেত্রেই দেখা গেল আমি একচাটিয়া হাত তুলছি আর কেউ উঠাচ্ছে না। এরপর আমি জিজ্ঞাসা করি, কে নতুন শিশুটিকে খাওয়ানোর দায়িত্ব নিতে চাও। এক্ষেত্রে অনেকের আগ্রহ দেখা যায়, কিন্তু একমাত্র স্ত্রীরই এই কাজের জন্য প্রয়োজনীয় যোগ্যতা রয়েছে। এভাবে প্রশ্নের পর প্রশ্ন করতে করতে আমাদের ৭ বছর বয়সী পুত্র স্টিফেন আমাদের আঙিনা পরিষ্কার করার দায়িত্ব গ্রহণ করে। তাকে এই দায়িত্ব দেওয়ার আগে আমি আগাগোড়া একটি প্রশিক্ষণের ব্যবস্থা করি। যথাযথভাবে পরিষ্কার এটি আঙিনার চিত্র কি হতে পারে তা তাকে বোঝাতে চেষ্টা করি। এই উদ্দেশ্যে আমি তাকে পাশের বাড়ির আঙিনায় নিয়ে যাই এবং বলি, দেখো স্টিফেন, এই আঙিনা কেমন সবুজ ও পরিষ্কার। আমরাও সবুজ ও পরিষ্কার একটি আঙিনা চাই, অথচ আমাদের আঙিনা দেখো, সবুজ নয়, এর মধ্যে বিভিন্ন রঙের ঘাস রয়েছে। কিভাবে এটিকে সবুজ এবং পরিষ্কার রাখবে তা তোমার উপর নির্ভর করে। তুমি যেভাবে ইচ্ছা সেভাবে করো, তাই বলে আবার সবুজ রং দিয়ে পেইন্ট করতে যেও না। তবে আমার উপর দায়িত্ব পড়লে আমি কিভাবে এ কাজ করতাম তা আমি তোমাকে বলে দিতে পারি। বাবা, তুমি এটা কিভাবে করতে? তখন সে জিজ্ঞাসা করে। আমি পানি ছিটানোর স্বয়ংক্রিয় যন্ত্রটি চালু করে দিতাম, তবে তুমি অন্যভাবে সেটা করতে পারো। যেমন তুমি বালতি এবং পাইপ ব্যবহার করতে পারো। স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং সাধারণ ব্যবস্থার মধ্যে অবশ্য আমি কোনো পার্থক্য দেখি না। আমাদের মূল লক্ষ্য হলো আঙ্গিনাটিকে সবুজ করে তোলা। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে।
এবার পরিষ্কার বলতে কি বোঝাই তা বুঝিয়ে দেই। পরিষ্কার বলতে বোঝাচ্ছি এতে কোনো বাড়তি জিনিস যেমন কোনো কাগজ, পলিথিন, গাছের ডাল, ন্যাকড়া, মরা বা ঝরা পাতা ইত্যাদি ময়লা থাকবে না। চলো আমরা এখনই অর্ধেক আঙিনা পরিষ্কার করে ফেলি। অতঃপর আমরা দুটি কাগজের ব্যাগ নিয়ে বাগানের অর্ধেক অংশ পরিষ্কার করে ফেলি। এখন এই দিকটা দেখো এবং অন্য দিকটা দেখো, পার্থক্যটা কি দেখতে পাচ্ছ? একেই বলে পরিচ্ছন্নতা। একটু দাঁড়াও, সে ডাকলো। আমি ঝোপের আড়ালে কিছু কাগজ দেখতে পাচ্ছি। ওহ, খুব ভালো। আমি পিছনে ওই পত্রিকার কাগজটি পড়ে থাকতে দেখিনি। তোমার দৃষ্টিশক্তি খুব ভালো, পুত্র। এখন কাজটি তুমি করবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকটি কথা তোমাকে বলতে চাই। যখনই কাজটি তোমার উপর অর্পিত হবে, তারপর থেকে আমি এই কাজটি আর কখনো করব না। এটি হবে তোমার নিজের কাজ। তুমি হবে এই কাজে আমার বিশ্বস্ত প্রতিনিধি। একে বলে প্রতিনিধিত্বশীল কার্যভার অর্পণ। আমি বিশ্বাস করব তুমি এই কাজটি যথাযথভাবে সম্পাদন করবে। এবার বলো তো, তোমার এই কাজের তদারককারী কর্মকর্তা বা বস কি হবে? কেন তুমি? না, আমি নই। তুমিই হবে তোমার বস। তোমার বাবা ও মা এই কাজের জন্য অনবরত ঘ্যান ঘ্যান করছে। এটা কি তুমি খুব পছন্দ করবে? না, আমরাও তা করতে পছন্দ করব না, কারণ এটা মাঝে মাঝে সম্পর্ক খারাপ করে। এখন বলো, এ কাজে তোমার সাহায্যকারী কে হবে? কে হবে? আমি। আর তুমি হবে এই কাজে আমার তদারককারী কর্মকর্তা, কারণ কাজটি তোমার। আমি পারবো। হ্যাঁ, পারবে। কিন্তু মনে রেখো, তোমাকে এ কাজে সাহায্য করার জন্য আমার সময় থাকবে খুবই সীমিত। কখনো কখনো আমাকে শহরের বাইরে যেতে হয়, কিন্তু যখন আমি এখানে থাকব, তখন তুমি আমাকে বলতে পারো কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। তুমি যা বলবে আমি তাই করব। আচ্ছা, এবার বলতে পারো কে তোমার কাজের বিচার করবে? কে? তুমি নিজেই তোমার বিচার করবে? আমি নিজে? হ্যাঁ, তাই। সপ্তাহে ২ দিন আমরা দুজনে এই আঙিনায় হাঁটব। তখন তুমি আমাকে দেখাবে কিভাবে তুমি আঙিনাকে সবুজ ও পরিষ্কার রেখেছ। বিচারের মানদণ্ড কি হবে? কেন সবুজ ও পরিচ্ছন্নতা? এরপর তাকে কাজের দায়িত্ব দেওয়ার আগে সবুজ ও পরিষ্কার শব্দ নিয়ে ২ সপ্তাহ ধরে প্রশিক্ষণ দেই। তারপর অনুভব করি দায়িত্ব পালনের জন্য তার প্রস্তুতি শেষ হয়েছে। তাহলে তুমি বাগানের যত্ন করবে, এই বিষয়ে আমাদের মধ্যে সমঝোতা হলো। হ্যাঁ, হলো। এখন বলো তো, কাজটি কি? আঙিনা সবুজ ও পরিষ্কার রাখা। সবুজ বলতে কি বোঝায়? আমার ছেলে পাশের বাড়ির আঙিনার দিকে আঙ্গুল নির্দেশ করে দেখালো। পরিচ্ছন্নতা মানে কি? পলিথিন, কাগজ, মরাপাতা বা কোনো আবর্জনা যেন না থাকে। কাজের তদারককারী কর্মকর্তা বা বসকে? আমি। তোমার সাহায্যকারীকে? তুমি, যখন তোমার হাতে সময় থাকবে। বিচারককে? আমি নিজেই। কিভাবে বিচার হবে? সপ্তাহে ২ দিন আঙিনা দিয়ে দুজনে হাঁটব, আঙিনা দেখব। কি দেখব? সবুজ ও পরিচ্ছন্নতা। ওই সময় আমি কোনো ভাতা প্রদানের কথা উল্লেখ করিনি, কিন্তু এই ধরনের দায়িত্ব অর্পণের ক্ষেত্রে ভাতা প্রদান করতে আমার কোনো আপত্তি ছিল না। ২ সপ্তাহ ধরে এই প্রশিক্ষণ দিয়ে আমি ধরে নিলাম স্টিফেন এই কাজের জন্য তৈরি হয়েছে। তখন কাজটির দায়িত্ব তাকে হস্তান্তর করি। এর ফলে যা ঘটল তা আরও কৌতূহল উদ্দীপক। শনিবার থেকে তাকে কাজের দায়িত্ব দেয়া হলো, কিন্তু সে কিছুই করল না। রবিবারও না, সোমবারেও না। মঙ্গলবার সকালে অফিসে যাওয়ার সময়ও আমি দেখতে পেলাম আঙিনা হলুদ পাতায় ছেয়ে গেছে। জুলাই মাসে তপ্ত সূর্য তখন মাথার ওপরে। আমি তখন ভাবলাম সে নিশ্চয়ই আজ কাজটা করবে। আমি ভাবলাম শনিবার ছিল প্রথম দিন, সেজন্য হয়তো সে কাজটা করেনি। রবিবার অন্য অনেক কাজ ছিল, কিন্তু সোমবারেও কাজটা সে করেনি। এটা মানতে পারলাম না। তাই ভাবলাম আজ মঙ্গলবার, আজ নিশ্চয়ই তা করবে। বিকেলে বাড়ি ফিরে দেখি আঙিনার চিত্র সকালের মতোই রয়েছে। স্টিফেন বন্ধুদের সাথে পার্কে খেলায় মশগুল। এটা আমার কাছে গ্রহণযোগ্য ছিল না। ২ সপ্তাহের প্রশিক্ষণ এবং এই ব্যর্থতা আমাকে কিছুটা হতাশ করে। আঙিনার জন্য আমরা অনেক অর্থ ও সময় ব্যয় করেছি, সবকিছুই ভেস্তে যাচ্ছে বলে মনে হলো। এছাড়া প্রতিবেশীর আঙিনা এত পরিচ্ছন্ন ছিল যে তা আমাকে বিব্রতকর অবস্থায় ফেলেছিল। আমি তখন নির্দেশমূলক কার্যভার অর্পণের কথা ভাবছিলাম ছেলেকে ডেকে বলি, তুমি এদিকে এসো এবং এখনই আঙিনার সব ময়লা কুড়িয়ে একপাশে জড়ো করো। আমি জানতাম এভাবে আমি স্বর্ণের ডিম পেতে পারি, কিন্তু হাঁসটির কি হবে? তার মধ্যে যে প্রতিশ্রুতিশীলতা ছিল
তার কি হবে? ফলে আমি হাসি মুখে রাস্তায় যাই এবং স্টিফেনকে জিজ্ঞাসা করি, কেমন আছো? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, সে উত্তর দিল। আঙিনার অবস্থা কি? আমি জানতাম যখনই আমি এই কথাটি জিজ্ঞাসা করেছি তখনই আমাদের মধ্যে যে চুক্তি হয়েছিল তা ভঙ্গ করছি, কারণ এভাবে তার কাছে কৈফিয়ত চাওয়ার কথা ছিল না। ফলে সে মনে করল সে যা করছে তা ঠিক করছে। সে বলল, আঙিনার অবস্থা ভালো বাবা। সেই মুহূর্তে আমি তাকে কোনো কঠিন কথা বলা থেকে নিজেকে বিরত রাখলাম এবং নৈশভোজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। নৈশভোজের পরে তাকে বললাম, স্টিফেন, চলো আমরা এখন আঙিনায় বেরিয়ে আসি। আমাদের মধ্যে চুক্তি হয়েছিল আমরা আঙিনা দিয়ে সপ্তাহে 2 দিন একসঙ্গে হাঁটব এবং তুমি তখন আমার প্রতিনিধিত্বমূলক দায়িত্ব কিভাবে পালন করেছো তা আমাকে দেখাবে। আমরা যখন দরজা দিয়ে বেরুলাম তখনই তার মন খারাপ হয়ে গেল। তার চোখে পানি দেখলাম। আঙিনার মাঝামাঝি যাওয়ার আগেই সে ফুঁপিয়ে কান্না শুরু করে। কাজটি খুব কঠিন বাবা। কি খুব কঠিন? আমি নিজে নিজে চিন্তা করলাম। তুমি তো সামান্য কাজও করনি, কিন্তু আমি জানতাম তার জন্য কোন কাজটি কঠিন ছিল। আত্মব্যবস্থাপনা, অর্থাৎ নিজেকে তত্ত্বাবধায়ন করাই ছিল তার পক্ষে কঠিন। আমি জিজ্ঞাসা করলাম, আমি কি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারি? তুমি সত্যিই সাহায্য করবে বাবা? সে কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করল। কেন করব না? আমাদের চুক্তির মধ্যে এটা ছিল। তুমি বলেছিলে তোমার হাতে সময় থাকলে তুমি আমাকে সাহায্য করবে। এখন আমার হাতে সময় আছে। তখন সে দৌড়ে গিয়ে ঘরে ঢুকে 2টি ব্যাগ নিয়ে এলো। একটি ব্যাগ আমার হাতে দিয়ে বলল, তুমি কি দয়া করে ওই দিকের আবর্জনাগুলো এই ব্যাগে তুলবে? সে আঙ্গুল দিয়ে শনিবার রাতে আমরা যে বারবিকিউ পার্টি করেছি সেই আবর্জনাগুলো দেখালো। অতঃপর সে আমাকে যা যা করতে বলল আমি তাই করি এবং সেই মুহূর্তে সে তার অন্তর থেকে আমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়। আঙিনাটি তার নিজের আঙিনায় পরিণত হলো এবং সে ওটার তত্ত্বাবধায়কে রূপান্তরিত হয়। সে তার প্রতি যত্নশীল হয়ে ওঠে। সেই গ্রীষ্মে সে আর বড়জোর 2 বা 3 বার আমার সহায়তা চাইল। সে নিজেই আঙিনার যত্ন নিল। আমার তত্ত্বাবধায়নে আঙিনাটি যতটা পরিচ্ছন্ন থাকত, এখন সেটি আরো অনেক বেশি পরিচ্ছন্ন হয়ে উঠল। এমনকি সে তার ভাই বোনদেরকে ধমকাতো যদি তারা আঙিনায় চকলেট বা চুইংগামের খোসা ফেলত। বিশ্বাস হচ্ছে মানুষকে প্রণোদিত করার সর্বোত্তম হাতিয়ার। বিশ্বাস মানুষের মধ্যকার সবচেয়ে ভালো জিনিসের বিকাশ ঘটায়। কিন্তু কোনো মানুষকে বিশ্বাস করার জন্য সময় ও ধৈর্য প্রয়োজন। এছাড়া একজন মানুষের যোগ্যতা যাতে বিশ্বাসযোগ্য পর্যায়ে উন্নীত হতে পারে সেজন্য তার প্রশিক্ষণ এবং বিকাশের প্রয়োজন রয়েছে। আমি বিশ্বাস করি প্রতিনিধিত্বশীল কার্যভার অর্পণের কাজটি সঠিকভাবে করা গেলে যিনি দায়িত্ব অর্পণ করেন এবং যার উপর দায়িত্ব অর্পণ হয় এই উভয় পক্ষই লাভবান হয়। শেষ পর্যন্ত অনেক কম সময় ব্যয় করে অনেক বেশি কাজ করা যায়। আমার মনে হয় কোনো পরিবার অত্যন্ত সংগঠিত হলে, অর্থাৎ তারা যদি একজন আরেকজনের কাছে সফলভাবে কার্যভার হস্তান্তর করতে সক্ষম হয়, তবে প্রত্যেকে তার সফল কাজ খুব কম সময়ের মধ্যে করে ফেলতে পারে। কিন্তু এর জন্য সবকিছুকে সামলাতে বা পরিচালিত করতে পারার অভ্যন্তরীণ শক্তি থাকা প্রয়োজন। কেবল উৎপাদনের প্রতি যত্নশীল হলে চলবে না, বরং উৎপাদন ব্যবস্থাপনার প্রতিও মনোযোগী হতে হবে, দক্ষতার প্রতি নয়। অবশ্যই আপনি আপনার শোবার ঘরটি আপনার শিশুপুত্রের চেয়ে ভালোভাবে গোছাতে পারবেন, কিন্তু এক্ষেত্রে আপনার চাবিকাঠি হলো আপনার সন্তান যাতে এই কাজটি দক্ষতার সাথে করতে পারে সেজন্য তাকে ক্ষমতায়ন করা। এটি রাতারাতি হয়ে যাবে না, সময় লাগবে। আপনাকে তার প্রশিক্ষণ ও বিকাশের প্রতি মনোযোগী হতে হবে। এতে সময় ব্যয় করতে হবে, কিন্তু মনে রাখবেন এই কালক্ষেপণ অত্যন্ত মূল্যবান। এটি দীর্ঘমেয়াদে আপনার সময় বাঁচাবে। এই পন্থা কার্যভার অর্পণের একটি নতুন দৃষ্টান্তের সৃষ্টি করে। এই ধরনের কার্যভার অর্পণ সম্পর্কের ধরনের পরিবর্তন ঘটায়। প্রতিনিধি তার নিজের বসে পরিণত হয়, সে বিবেকবোধ দ্বারা পরিচালিত হয় এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য নিজের কাছেই প্রতিশ্রুতিশীল হয়ে ওঠে। এছাড়া প্রতিনিধিত্বশীল কার্যভার অর্পণ প্রয়োজনীয় কাজটি করার উদ্দেশ্যে সৃজনশীল শক্তির উদ্বোধন ঘটায় এবং সঠিক মূলনীতির সঙ্গে সমন্বিত হয়ে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে চায়। প্রতিনিধিত্বশীল কার্যভার অর্পণের সাথে সম্পৃক্ত নীতিসমূহ সঠিক এবং যে পরিস্থিতির ক্ষেত্রে প্রযোজ্য। অপরিপক্ক ব্যক্তির হাতে প্রতিনিধিত্বশীল কার্যভার অর্পণ করতে হলে আপনি ফলাফল নির্ধারণ করে দিন এবং অধিক পরিমাণে নির্দেশনা প্রদান করুন।
উৎসাহসমূহকে চিহ্নিত করুন আর ঘন ঘন জবাবদিহিতামূলক সাক্ষাৎকার আয়োজন করুন এবং অপেক্ষাকৃত তাৎক্ষণিক ফলাফল লাভের প্রতি মনোযোগী হন। কিন্তু অধিকতর পরিপক্ক ব্যক্তির হাতে কার্যভার অর্পণের ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল হবে অধিকতর চ্যালেঞ্জিং, নির্দেশনা হবে কম, জবাবদিহিতামূলক সাক্ষাৎকার ঘন ঘন হবে না এবং মানদণ্ড হবে কম পরিমাপসাধ্য কিন্তু অধিকতর উপলব্ধিযোগ্য। কার্যকর অর্পণ ক্রিয়া হল সফল ব্যবস্থাপনার সর্বশ্রেষ্ঠ নির্ণায়ক, কারণ সফল কার্যভার অর্পণ ব্যক্তিগত এবং সাংগঠনিক বিকাশের ক্ষেত্রে অত্যন্ত মৌলিক একটি বিষয়। কোয়াড্র্যান্ট ২ এর প্যারাডাইম। কার্যভার অর্পণের মাধ্যমে সঠিকভাবে আত্মব্যবস্থাপনা বা অন্যদেরকে ব্যবস্থাপনা করার চাবিকাঠি কোনো কৌশল বা বাহ্যিক উপাদান নয়, বরং তা হল অভ্যন্তরীণ বিষয়। ২ নং কোয়াড্র্যান্টের প্যারাডাইমের মধ্যে তা রয়েছে। এই প্যারাডাইম আপনাকে সময়ের দিক থেকে জরুরি পরিবর্তের বিষয়ের গুরুত্বের বিবেচনার দর্পণ দিয়ে কোনো বিষয়কে দেখার ক্ষমতা প্রদান করে। আপনি যদি ২ নং কোয়াড্র্যান্টের প্যারাডাইম উন্নয়নের জন্য কাজ করে থাকেন, তবে আপনার অগ্রাধিকার সমূহকে কেন্দ্র করে প্রতিটি সপ্তাহকে সাজাতে সমর্থ হবেন। আপনি যেমন চান তেমন করে কাজ করতে পারবেন। তখন আপনাকে সফল জীবন ব্যবস্থাপনার জন্য অন্য কোনো ব্যক্তি বা বস্তু বা বিষয়ের ওপর নির্ভরশীল হতে হবে না। মজার বিষয় হলো ৭টি অভ্যাসের সবগুলো অভ্যাসই কোয়াড্র্যান্ট ২ এর মধ্যে রয়েছে। প্রত্যেকেই মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কাজ করে। যদি এর প্রতিটি বিষয়কে নিয়মিতভাবে অনুশীলন করা হয়, তাহলে আমরা আমাদের জীবনে প্রচণ্ড ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হব। অনুশীলন সম্পর্কিত পরামর্শ। ১. কোয়াড্র্যান্ট ২ এর এমন একটি কর্মকাণ্ড শনাক্ত করুন যাকে এতদিন আপনি উপেক্ষা করে এসেছেন। সেটি এমন কাজ যা ভালোভাবে সমাধা করা সম্ভব হলে আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব সৃষ্টি হবে। সেটি লিখুন এবং তা বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন। ২. একটি সময় ব্যবস্থাপনা ম্যাট্রিক্স তৈরি করুন। কত শতাংশ সময় আপনি কোন কোয়াড্র্যান্টে ব্যয় করেছেন তা হিসাব করে দেখতে চেষ্টা করুন। এবারে ১৫ মিনিট করে বিরতি দিয়ে ৩ দিনের জন্য সময় বেঁধে দিন। পরীক্ষা করে দেখুন আপনার সময় হিসাব ঠিক আছে কিনা। ৩. আপনি যাদের কাছে কার্যভার অর্পণ করতে পারেন তাদের এবং যাদেরকে কার্যভার অর্পণের জন্য প্রশিক্ষিত করে তুলতে চান তাদের একটি তালিকা তৈরি করুন। কার্যভার অর্পণ প্রক্রিয়া বা প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু করার জন্য কি কি করা প্রয়োজন তা নির্ধারণ করুন। ৪. আপনার পরবর্তী সপ্তাহটি সুশৃঙ্খল করুন এবং এর জন্য সময় ব্যবস্থাপনার ছক তৈরি করুন। সেই সপ্তাহে আপনার ভূমিকা ও লক্ষ্যগুলো কি হবে তা লিখে ফেলুন। এবার লক্ষ্যকে একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনায় স্থানান্তরিত করুন। আপনার পরিকল্পনা কত ভালোভাবে আপনার গভীর মূল্যবোধ এবং উদ্দেশ্যকে দৈনন্দিন জীবনে প্রতিফলিত করেছে এবং এই মূল্যবোধ ও উদ্দেশ্যের ক্ষেত্রে আপনি কোন মাত্রার বিশুদ্ধতা রক্ষা করতে সক্ষম হয়েছেন তা সপ্তাহের শেষ দিকে মূল্যায়ন করুন। ৫. সাপ্তাহিক ভিত্তিতে সময় ব্যবস্থাপনা শুরু করার ব্যাপারে নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হন এবং নিয়মিত তা অনুসরণ করে কাজ করার জন্য সময় নির্ধারণ করুন। ৬. আপনার বর্তমান পরিকল্পনার উপাদানকে চতুর্থ প্রজন্মের উপাদানে রূপান্তরিত করুন অথবা এরকম উপাদান তৈরি করুন। ৭. কর্মক্ষেত্রে ২ নং কোয়াড্র্যান্টের কাজে একটি দিন অতিবাহিত করুন। এর ফলে ২ নং কোয়াড্র্যান্টের কাজের দৃষ্টান্ত সম্পর্কে গভীর উপলব্ধি জন্মাবে। তৃতীয় পর্ব, গণবিজয়, পারস্পরিক নির্ভরশীলতার দৃষ্টান্ত। আস্থা ব্যতীত কোনো বন্ধুত্ব হতে পারে না এবং বিশ্বস্ততা ছাড়া কোনো আস্থাও সৃষ্টি হয় না। স্যামুয়েল জনসন। গণবিজয় বিষয়টাতে প্রবেশ করার পূর্বে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে সঠিক বা কার্যকরী আত্মনির্ভরশীলতা কেবলমাত্র কার্যকর পারস্পরিক নির্ভরশীলতার উপর ভিত্তি করেই গড়ে উঠতে পারে। ব্যক্তিগত বিজয় গণবিজয়ের আগে অর্জিত হয়, যেমন বীজগণিতকে অনুসরণ করে ক্যালকুলাসের আবির্ভাব ঘটেছে। আমরা কোথায় যাচ্ছি তার প্রেক্ষাপটে যদি কোথায় ছিলাম এবং কোথায় আছি তা পর্যবেক্ষণ করি, তবে একটি বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। তা হলো আমরা কোথায় আছি তা ভালো করে দেখতে হলে কোন পথ দিয়ে এসেছি তাও দেখতে হয়। অন্যথায় আমরা কোন পথ দিয়ে এসেছি তা দেখতে না পারলে কোথায় আছি তাও দেখতে পাই না। কারণ সাফল্যে পৌঁছাবার কোনো সংক্ষিপ্ত পথ নেই। আপনাকে যথাযথ পথ অতিক্রম করেই সাফল্যে পৌঁছাতে হবে। আপনি যদি নিজের ক্ষেত্রে সাফল্যের মূল্য পরিশোধ না করেন, তবে অন্যান্য মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সফল হতে পারবেন না। আমরা যদি আমাদের নিজেদের উপর নিয়ন্ত্রণ আনতে না পারি, তবে সমস্যা থেকে মুক্তি পাব না। কয়েক বছর আগে অরিগন কোস্টে একটি সেমিনারে বক্তব্য প্রদানকালে একজন লোক এসে আমায় বলল, আপনি জানেন না স্টিফেন,
আমি যে সত্যি এই ধরনের সেমিনারে আসাটা মোটেই পছন্দ করি না। লোকটা তখন আমার মনোযোগ আকর্ষণ করে। সে বলে চলল, উপস্থিত সকলে কেমন স্বতঃস্ফূর্তভাবে আপনার বক্তৃতা উপভোগ করছে। পরিবেশও খুব সুন্দর। দূরে বিস্তৃত সমুদ্র উপকূল নজরে আসে। কিন্তু আমি দুশ্চিন্তা করছি। রাতে ফোনে আমার স্ত্রী আমাকে অনর্থক জেরার মাধ্যমে যে নির্যাতন করবে সেই বিষয়ে। যখনই আমি বাড়ির বাইরে দূরে কোথাও আসি, তখনই আমাকে স্ত্রীর পুলিশি সওয়াল জবাবের সম্মুখীন হতে হয়। কোথায় আমি নাস্তা করেছি, আমার সঙ্গে কে কে ছিল, সারাটা সকাল কারো সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে কেটেছে কিনা, কোথায় আমি মধ্যাহ্নভোজ সেরেছি, মধ্যাহ্নভোজের সময় আমি কি কি করেছি, আমার বিকাল কিভাবে কাটলো, সন্ধ্যাবেলায় বিনোদনের জন্য আমি কি করেছি, আমার সাথে তখন কে ছিল, আমরা কি বিষয়ে কথা বলছি, ইত্যাদি ইত্যাদি। এবং আমার স্ত্রী আসলে যেটা জানতে চায় কিন্তু মুখ ফুটে বলে না, তা হলো আমি তাকে যে উত্তরগুলো দিয়েছি সেগুলোর সত্যতা যাচাই করার জন্য সে কাকে ফোন করতে পারে। যখনই আমি বাড়ি থেকে দূরে থাকি, সে আমার সাথে এমন ঘ্যান ঘ্যান করে। ফলে আমি যে কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে আসি তা উপভোগ করতে পারি না। লোকটিকে খুব অসহায় মনে হচ্ছিল। সে বেশ কিছুক্ষণ কথা বলল এবং তারপর একটি মজার মন্তব্য করল। আমি মনে করি যা যা প্রশ্ন করা প্রয়োজন সে বিষয়ে সে অত্যন্ত দক্ষ। লোকটির চেহারায় বিব্রতিকর অভিব্যক্তি নিয়ে বলল, এই ধরনের একটি সেমিনারেই তার সঙ্গে আমার দেখা হয়েছিল যখন আমি অন্য একজনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলাম। আমি তার মন্তব্যের অন্তর্নিহিত অর্থ বুঝতে পারলাম এবং বললাম, আপনি আপনার এই সমস্যার সংক্ষিপ্ত সমাধান খুঁজছেন, তাই না? ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে বলেন, সে উত্তর দিল। আমি বলতে চাচ্ছি, সম্ভব হলে আপনি একটি স্ক্রু ড্রাইভার দিয়ে আপনার স্ত্রীর মাথা খুলে তাৎক্ষণিকভাবে তার আচরণগুলো পুনর্রচনা করে দিতেন। ঠিক বলেছি? নিশ্চয়ই, আমি চাই তার মধ্যে পরিবর্তন আসুক। লোকটি উৎসাহের সঙ্গে বলে উঠল, আমি মনে করি তার এরকম পুলিশে জেরা করা ন্যায়সঙ্গত নয়। উপরে লিখিত গল্পটি একটি অত্যন্ত মৌলিক এবং নাটকীয় দৃষ্টান্ত বদলের ঘটনা। আপনি আপনার সামাজিক সম্পর্ক বা মিথস্ক্রিয়াগুলোকে ব্যক্তিত্ব কৌশল ও দক্ষতার সাহায্যে মসৃণ করে তুলতে পারেন, কিন্তু এই প্রক্রিয়ায় আপনার প্রধান চারিত্রিক ভিত্তি ক্ষয়প্রাপ্ত হবে। শিকড় ছাড়া ফল পাওয়া যায় না। এটি অনুক্রমের নীতি। ব্যক্তিগত বিজয়কে অনুসরণ করে গণবিজয়ের আবির্ভাব ঘটে। আত্মনিয়ন্ত্রণ এবং আত্মশৃঙ্খলা অন্যের সঙ্গে সম্পর্ক সৃষ্টির মূল ভিত্তি। অনেকে বলে থাকেন, অন্যকে পছন্দ করার আগে নিজেকে পছন্দ করতে হবে। আমারও মনে হয় কথাটা গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যদি আপনাকে না জানেন, নিয়ন্ত্রণ করতে না পারেন এবং নিজের ওপর প্রভুত্ব করতে না পারেন, তবে নিজের যথার্থ অর্থে পছন্দ করা আপনার পক্ষে অত্যন্ত কঠিন কাজ হবে। নিজের উপর আধিপত্য করতে পারা থেকেই নিজের প্রতি যথার্থ শ্রদ্ধাবোধ জাগ্রত হয়। নিজের উপর আধিপত্য করাই হলো যথার্থ আত্মনির্ভরশীলতা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অভ্যাসে এই বিষয়টির প্রতি মনোযোগ দেওয়া হয়েছে। আত্মনির্ভরশীলতা একটি অর্জন, আর পারস্পরিক নির্ভরশীলতা এমন একটি অর্জন যা কেবল আত্মনির্ভরশীল বেছে নিতে পারে। যথার্থ অর্থে আত্মনির্ভরশীলতা অর্জন করতে না পারলে অন্যান্য মানুষের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দক্ষতা বৃদ্ধির চেষ্টা করা হবে এক প্রকার বোকামি। আমরা যদি এমন চেষ্টা করি তাহলে জীবনের বসন্ত লগ্নে হয়তো সাফল্য আসতেও পারে, কিন্তু সত্যিকার সংকটের সময় এগুলোকে ধরে রাখার ভিত্তি থাকবে না। আমরা যা বলি বা করি সেগুলো কোনো সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান নয়, বরং আমরা আসলে কেমন সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমাদের কথা ও কাজ যদি মানব সম্পর্কের গভীরতর স্তর অর্থাৎ চরিত্র নৈতিকতা থেকে না এসে ভাষার স্তর থেকে আসে অর্থাৎ ব্যক্তিত্ব নৈতিকতা থেকে আসে, তবে অন্যরা সহজে এই কৃত্রিমতা বুঝতে পারবে। ফলে আমরা সফল পারস্পরিক সম্পর্কের জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করতে এবং তা টিকিয়ে রাখতে ব্যর্থ হব। পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে যে দক্ষতা কার্যকর ভূমিকা পালন করে তা সত্যিকার অর্থে আত্মনির্ভরশীল চরিত্র থেকে আসে। ফলে যে কোনো সম্পর্ক স্থাপনের শুরু হয় আমাদের ভেতর থেকে, অর্থাৎ আমাদের প্রভাব বলয়ের মধ্যে থেকে, আমাদের নিজেদের চরিত্র থেকে। আমরা যখন যথার্থ অর্থে আত্মনির্ভরশীল হতে পারব, তখনই পারস্পরিক নির্ভরশীল হতে সক্ষম হব। আত্মনির্ভরশীল হওয়ার অর্থ হল প্রোঅ্যাক্টিভ, মূলনীতিকেন্দ্রিক ও মূল্যবোধ চালিত হওয়া। জীবনের অগ্রাধিকার সমূহের ভিত্তিতে নিজেকে সজ্জিত করতে ও সততার সঙ্গে তা বাস্তবায়ন করতে পারা। কেবল এরকম অবস্থায় পৌঁছার পরই অন্যদের সঙ্গে আমরা সমৃদ্ধ, টেকসই ও উচ্চমাত্রার উৎপাদনশীল সম্পর্ক তৈরি করার সক্ষমতা অর্জন করতে পারি। আমরা যখন সামনের পথের দিকে তাকাই, দেখতে পারি যে
আমরা একটি সম্পূর্ণ নতুন মাত্রার মধ্যে প্রবেশ করেছি। পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক গভীর, সমৃদ্ধ এবং অর্থপূর্ণ মিলনের সম্ভাবনার দিক উন্মোচন করে। এর ফলে সেবা করার, অবদান রাখার, শিক্ষা গ্রহণের এবং বেড়ে ওঠার জন্য যে উৎপাদনশীলতা প্রয়োজন তা জ্যামিতিক হারে বৃদ্ধিপ্রাপ্ত হয়। আবার এই সম্পর্কের ক্ষেত্রেই আমরা সবচেয়ে বেশি কষ্ট পাই, সবচেয়ে বেশি হতাশ হই এবং সুখ ও সাফল্যের ক্ষেত্রে সর্বাপেক্ষা অন্তরায় অনুভব করি। এই বেদনা সম্পর্কে আমরা অত্যন্ত সচেতন, কারণ এর মাত্রা খুবই তীব্র। আমাদের ব্যক্তিগত জীবনে আমরা প্রায়শই দূরদৃষ্টি, নেতৃত্ব অথবা ব্যবস্থাপনার অভাবজনিত দুরারোগ্য রোগে অভ্যস্ত হয়ে বাঁচতে চেষ্টা করি। আমরা স্বাভাবিকভাবে অস্বস্তি ও যন্ত্রণা অনুভব করি এবং মাঝে মাঝে অন্তত কিছু সময়ের জন্য এই যন্ত্রণা লাঘবের পদক্ষেপ নেই। কিন্তু এই যন্ত্রণাটি দীর্ঘস্থায়ী এবং আমরা এতে অভ্যস্ত হয়ে যাই এবং ক্রমশ এর সাথে আমরা বাস করা শিখে ফেলি। কিন্তু যখন অন্যান্য মানুষের সঙ্গে ভাব বিনিময়ের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, তখন এর ব্যথা বা কষ্ট সম্পর্কে অত্যন্ত সচেতন হয়ে উঠি। এই ব্যথা প্রায়শই গভীর ব্যথা হয়ে থাকে। আমরা এ থেকে মুক্তি পেতে চাই। তখন আমরা ব্যক্তিত্ব নৈতিকতার ব্যান্ড এইড বা প্যারাসিটামল দিয়ে অসুখের লক্ষণগুলোর স্বল্পমেয়াদী চিকিৎসা প্রদানের চেষ্টা করি। কিন্তু এভাবে মুক্তি পাওয়ার চেষ্টা করা হলো আসল রোগের প্রতি মনোযোগ না দিয়ে কেবল লক্ষণের চিকিৎসা করা। আমাদেরকে উপলব্ধি করতে হবে যে পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্কের ক্ষেত্রে আমাদের মধ্যে যে ব্যথার সৃষ্টি হয় তা আমাদের ব্যক্তি চরিত্রের গভীরতর চিররোগেরই বহিঃপ্রকাশ। সুতরাং পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্কের ক্ষেত্রে ব্যথার উপশম করতে হলে আমাদের নিজেদের চরিত্রে গভীরভাবে প্রথিত চিররোগের চিকিৎসা করতে হবে। অন্যদের সঙ্গে সফল যোগাযোগের ক্ষেত্রে আমরা সাফল্যের পূর্বোক্ত সংজ্ঞা অর্থাৎ পি অথবা পিসি ভারসাম্য বা রাজহাঁস ও স্বর্ণের ডিমের ভারসাম্যের গল্পের কথা স্মরণ করতে পারি। পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্কের ক্ষেত্রে স্বর্ণের ডিম হল সাফল্য, অর্থাৎ চমৎকার পারস্পরিক সহযোগিতা বা যৌথ ক্রিয়া। অন্যের সঙ্গে খোলামেলা ভাব বিনিময় এবং ইতিবাচক পারস্পরিক মিথস্ক্রিয়া থেকে যে ফল উৎপন্ন হয় তাই হলো স্বর্ণের ডিম। নিয়মিতভাবে এই ডিম পেতে হলে আমাদের রাজহাঁসের যত্ন নিতে হবে, অর্থাৎ যেরকম সম্পর্ক এই ফলাফল উৎপন্ন করে সেই রকম সম্পর্ক সৃষ্টি করাও সেই সম্পর্কের যত্ন নেওয়ার ক্ষেত্রে মনোযোগী হতে হবে। অতএব পারস্পরিক নির্ভরশীলতার বাস্তবতায় সম্পর্ক স্থাপন এবং এই সম্পর্কের পি অথবা পিসি ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কয়েকটি উপাদানকে আমি শক্তিশালী বলে মনে করি। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অভ্যাসের বর্ণনা দেওয়ার আগে আমি এসব উপাদানকে আপনাদের সাথে পরিচিতি করিয়ে দিতে চাই। আবেগীয় ব্যাংক অ্যাকাউন্ট। একটি অর্থনৈতিক ব্যাংক অ্যাকাউন্ট বলতে কি বোঝায় তা আমরা সকলেই জানি। আমরা সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা রাখি, সঞ্চয় গড়ে তুলি, যাতে যখন প্রয়োজন হবে তখন যেন সেখান থেকে টাকা তুলতে পারি। তেমনি আবেগীয় ব্যাংক অ্যাকাউন্ট হলো এমন একটি উপাদান যা পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্কের ক্ষেত্রে দুজন মানুষের মধ্যে বিশ্বস্ততার পরিমাণ নির্ণয় করে। একজন মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আপনার নিরাপত্তার অনুভূতিটুকুই হলো আপনার আবেগীয় ব্যাংক অ্যাকাউন্ট। বিশ্বস্ততা থেকে এই নিরাপত্তা অর্জিত হয়। আমি যদি সৌজন্য প্রদর্শন, পরোপকারিতা আমি যদি সৌজন্য প্রদর্শন, পরোপকারিতা, সততা ও প্রতিশ্রুতি রক্ষার মাধ্যমে আপনার সঙ্গে সম্পর্কের অ্যাকাউন্টে আমার সঞ্চয় বৃদ্ধি করি, তবে আমার প্রতি আপনার বিশ্বস্ততার মাত্রা বৃদ্ধি পাবে। এরপর আমি যখনই প্রয়োজন বোধ করব তখন এই বিশ্বস্ততার সঞ্চয়কে ব্যবহার করতে পারবো। এমনকি আমি যখন ভুল করে বসি তখন বিশ্বস্ততার এই স্তর বা আবেগীয় সঞ্চয় এই ভুলের ক্ষতিপূরণ করবে। আমার ভাব প্রকাশের ধরন স্পষ্ট না হলেও আমি কি বোঝাতে চাচ্ছি তা আপনার বুঝতে অসুবিধা হবে না। আমার কোনো একটি কথার জন্য আপনি আমাকে অপরাধী বলে বিবেচনা করবেন না। যখন বিশ্বস্ততার সঞ্চয়ের মাত্রা উচ্চ থাকবে তখন যোগাযোগ হবে সহজ, তাৎক্ষণিক ও কার্যকরী। কিন্তু যদি আপনাকে অসৌজন্য প্রদর্শন, অসম্মান করা বা আঘাত করার অভ্যাস আমার থাকে, আমি যদি অতিরিক্ত রিঅ্যাক্টিভ হই, আপনাকে অবজ্ঞা করি, শঙ্কিত করে তুলি, খামখেয়ালি হয়ে উঠি, বিশ্বস্ততা নষ্ট করি, তবে সঙ্গত কারণেই আমার আবেগীয় অ্যাকাউন্ট থেকে গচ্ছিতের চেয়ে বেশি উত্তোলন করে ফেলব। তখন বিশ্বাসের মাত্রা নিচে নেমে আসবে। তখন আমার কি কোনো বিকল্প পন্থা থাকবে? থাকবে না। আমাদের সমাজ মাটিতে পুঁতে থাকা একটি মাইন ক্ষেত্রের মতো। খোঁজ নিলে দেখা যাবে অনেক বৈবাহিক সম্পর্ক ও পরিবার এই অবস্থার মধ্যে রয়েছে। এই অবস্থায় তাদেরকে সচেতন হওয়া প্রয়োজন। তারা যা কিছু বলবে তার সম্পর্কেই সচেতন হওয়া প্রয়োজন। প্রতিটি শব্দ উচ্চারণের আগে শব্দটি পরিমাপ করা প্রয়োজন।
নিয়মিত জমাদানের মাধ্যমে যদি বিশ্বস্ততার সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি করা না যায়, তাহলে একটি বৈবাহিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। একটি স্বতঃস্ফূর্ত সমৃদ্ধি, বোঝাপড়া এবং পারস্পরিক যোগাযোগের সম্পর্ক সৃষ্টি হওয়ার পরিবর্তে এই সম্পর্ক এমন অবস্থায় পৌঁছাতে পারে যাতে তারা পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রেখে একটি স্বাধীন জীবনযাপন পদ্ধতি অনুসরণের চেষ্টা করবে। কিন্তু যখন তারা বিরোধিতাপূর্ণ এবং রক্ষণমূলক হয়ে ওঠে, তখন এই সম্পর্ক আরো খারাপ পর্যায়ে যায়। তখন তাদের মধ্যে যুদ্ধ অথবা পলায়ন মনোভাব বিরাজ করে। এরকম অবস্থায় দুজনের মধ্যে ঝগড়া হবে, দরজা বন্ধ করে রাখতে ইচ্ছা করবে, কথা বন্ধ হয়ে যাবে, পরস্পরের প্রতি আবেগ কমে যাবে এবং মনোকষ্টের উদ্ভব হবে। এই অবস্থা শেষ পর্যন্ত স্নায়ুযুদ্ধে গড়াতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে এই অবস্থার সৃষ্টি হলে সন্তান প্রতিপালন, যৌন সহচর্য চালিয়ে যাওয়া, সামাজিক চাপ বা সম্মান রক্ষা করা ছাড়া আর কোনো সম্পর্ক থাকবে না। আবার এই অবস্থা শেষ পর্যন্ত আদালতে গড়াবে, যা বছরের পর বছর ধরে গড়াতে পারে। কিন্তু এর জন্য হতাশ হওয়ার কারণ নেই। পি অথবা পিসি ভারসাম্য ব্যবহার করে দুজন মানুষের এরকম ডুবন্ত সম্পর্ককেও সবচেয়ে অন্তরঙ্গ, সম্ভাবনাময়, সমৃদ্ধ, আনন্দময়, সন্তুষ্টিপূর্ণ এবং উৎপাদনক্ষম সম্পর্কে রূপান্তরিত করা যায়। প্রশ্ন হলো, আপনার সম্পর্কের জাহাজ যখন তিলে তিলে ডুবছে, তখন পি অথবা পিসি বাতিঘরকে দিক নির্দেশক হিসেবে ব্যবহার করবেন নাকি এর বিরুদ্ধে চলবেন? বিষয়টি সম্পূর্ণরূপে আপনার নিজের উপর নির্ভর করবে, অন্য কারো উপর নয়। বিবাহের মতো বিরামহীন সম্পর্কের জন্য বিরামহীন সঞ্চয় সবচেয়ে বেশি প্রয়োজন। প্রত্যাশার ধারাবাহিকতায় পুরাতন সঞ্চয় জলীয় বাষ্পের মতো নিঃশেষিত হয়ে যায়। আপনি যদি হঠাৎ করে আপনার পুরাতন স্কুলে পড়া একজন প্রাক্তন বন্ধুর সঙ্গে মিলিত হন, যার সাথে বহু বছর আপনার দেখা নেই, তবে খুব সহজেই তার সাথে অন্তরঙ্গ হয়ে যেতে পারেন, কারণ ইতিপূর্বে যা গচ্ছিত রেখেছিলেন তা এখনো সঞ্চিত রয়েছে। কিন্তু আপনি যে লোকটির সঙ্গে নিয়মিত মিথস্ক্রিয়া করছেন, তার ক্ষেত্রে আপনার অধিকতর স্থায়ী বিনিয়োগ করা প্রয়োজন। তবে মাঝে মধ্যে আপনার প্রাত্যহিক মিথস্ক্রিয়ার ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে কোনো পূর্বাভাস ছাড়াই উত্তোলন বা প্রত্যাহারের ঘটনা ঘটতে পারে। বিশেষ করে টিনেজার বয়সে এরকম ঘটনা বেশি ঘটতে দেখা যায়। মনে করুন, আপনার এই বয়সের একটি ছেলে রয়েছে, যার সাথে প্রতিদিন আপনার স্বাভাবিক যে কথা হয় তা হলো, তোমার ঘর পরিষ্কার করো, শার্টের বোতাম লাগাও, টেলিভিশন বন্ধ করো, চুল লম্বা হয়েছে, সেলুনে গিয়ে চুল কাটিয়ে এসো, সন্ধ্যায় পড়তে বসতে ভুলে যেও না, ইত্যাদি ইত্যাদি। একটা সময় আসবে যখন আপনার এই নৈমিত্তিক উত্তোলন আপনার সঞ্চয়ের মাত্রাকে ছাড়িয়ে যাবে। এখন কল্পনা করুন, আপনার সন্তান এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার মধ্যে আছে, যে সিদ্ধান্ত তার পরবর্তী সমগ্র জীবনকে প্রভাবিত করবে। কিন্তু আপনার সাথে তার সম্পর্কের ক্ষেত্রে আস্থার মাত্রা এতই কম এবং পারস্পরিক যোগাযোগ প্রক্রিয়া এতই সংকীর্ণ, যান্ত্রিক ও অসন্তুষ্টিপূর্ণ যে সে আপনার কাছে সব কথা খুলে বলতে পারছে না, আপনার পরামর্শ নিতে আসবে না। অথচ বিষয়টির ক্ষেত্রে তাকে সহায়তা দেওয়ার মতো প্রজ্ঞা ও অভিজ্ঞতা আপনার রয়েছে। কিন্তু তার ক্ষেত্রে আপনার আবেগীয় ব্যাংক অ্যাকাউন্ট একেবারেই শূন্য। আপনি যতটুকু গচ্ছিত রেখেছেন তার চেয়ে বেশি উত্তোলন করে ফেলেছেন। ফলে সে আপনার সঙ্গে আলোচনা না করেই স্বল্পমেয়াদী আবেগীয় প্রেক্ষাপট থেকে সিদ্ধান্ত গ্রহণ করবে, যা পরবর্তীতে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে তার জীবনে নেতিবাচক ফলাফল বয়ে আনতে পারে। এমতো অবস্থায় আপনি যদি এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে তার সঙ্গে সফলভাবে কথা বলতে চান, তবে আপনার কি করতে হবে? প্রথমে আপনার আবেগীয় ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স জমার পরিমাণ বৃদ্ধি করতে হবে। কিভাবে আপনি তা করবেন? আপনি যদি তার সাথে সামান্য সৌজন্যমূলক আচরণ করেন, তাহলে হয়তো একটি সুযোগ সৃষ্টি হবে। হতে পারে সে যে ম্যাগাজিন পছন্দ করে তা বাড়িতে আনা। হতে পারে সে যখন কোনো কাজ করছে তখন তার কাছাকাছি যাওয়া এবং তার কোনো সহায়তার প্রয়োজন আছে কিনা জিজ্ঞাসা করা। তাকে কোনো সিনেমা দেখতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো যেতে পারে, অথবা আইসক্রিম খেতে নিয়ে যেতে পারেন। সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তার আবেগীয় অ্যাকাউন্টে জমা রাখতে পারেন তা হলো কেবল তাকে মনোযোগ দিয়ে শোনা, কোনো রকম বিচার বা মূল্যায়ন না করে শোনা, কোনো রকম জ্ঞান দেওয়ার চেষ্টা না করা, নিজের জীবনের সঙ্গে তার জীবনকে তুলনা না করা। কেবল আন্তরিকভাবে শুনুন এবং তাকে বোঝার চেষ্টা করুন। তাকে বুঝতে দিন যে আপনি তার প্রতি মনোযোগী, অর্থাৎ আপনি যে তাকে একজন ব্যক্তি হিসেবে গ্রহণ করেছেন তা তার কাছে পরিষ্কার করুন। প্রথমে সে হয়তো আপনাকে সাড়া দেবে না, সন্দেহ করতে পারে যে বাবা মা আবার কোনো নতুন কৌশল নিলেন। কিন্তু আপনি যদি আন্তরিক হন, তবে আপনার জমার পরিমাণ বাড়তে থাকবে এবং ব্যালেন্স হবে উদ্ধৃত। মনে রাখবেন যে তড়িৎ সমাধান হলো এক প্রকার মরীচিকা মাত্র। সম্পর্ক তৈরি করা এবং পুনরায় নির্মাণ করা সময় সাপেক্ষ বিষয়। সুতরাং তাড়াহুড়া করবেন না। তার তাৎক্ষণিক
উদাসীনতা দেখে আপনি যদি ধৈর্য হারিয়ে ফেলেন, তবে অ্যাকাউন্ট থেকে এত বেশি উত্তোলন করে ফেলতে পারেন যে এতদিন যত কিছু ভালো করেছেন তার সবকিছুই ভেস্তে যেতে পারে। যেমন আপনি যদি বলেন, আমরা তোমার জন্য এত কিছু করেছি, তুমি কিভাবে এত অকৃতজ্ঞ হলে? আমি এটা বিশ্বাস করতে পারছি না। আসলে ধৈর্য বজায় রাখাও কঠিন কাজ। ইহা চরিত্রকে ইতিবাচকতার দিকে নিয়ে যায় এবং প্রভাব চক্রের প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করে। ফুলের চারা মাটি থেকে উৎপাদন করে শিকড়ের বৃদ্ধি পর্যবেক্ষণ করা সঠিক কাজ নয়। এক্ষেত্রে কোনো সংক্ষিপ্ত পথ নেই। সম্পর্ক সৃষ্টি করা এবং সম্পর্ক মেরামত করার মতো বিষয়গুলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। ৬টি প্রধান সঞ্চয়। পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক তৈরি করার জন্য আবেগপূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই অ্যাকাউন্ট গড়ে তোলার জন্য ৬টি সঞ্চয় মুখ্য ভূমিকা পালন করে। এই আমানতগুলো হলো: ১. ব্যক্তিকে বোঝার চেষ্টা করা। ২. ছোট ছোট জিনিসগুলোকে গুরুত্ব দেওয়া। ৩. প্রতিশ্রুতি রক্ষা করা। ৪. প্রত্যাশা সুস্পষ্টভাবে ব্যক্ত করা। ৫. ব্যক্তিগত দৃঢ়তা প্রদর্শন এবং ৬. উত্তোলনের জন্য আন্তরিকভাবে ক্ষমা চাওয়া। ১. ব্যক্তিকে বোঝার চেষ্টা করা। সত্যিকারভাবে অন্য একজন মানুষকে বুঝতে পারাটা হলো আবেগীয় ব্যাংক অ্যাকাউন্টের অন্যতম সঞ্চয়। এই সঞ্চয় অন্য প্রতিটি সঞ্চয়ের চাবিকাঠিও বটে। আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে বুঝতে সক্ষম না হবেন, ততক্ষণ কোন জিনিসটি আমার ক্ষেত্রে সঞ্চয় বা আমানত হিসেবে কাজ করবে তাও বুঝতে পারবেন না। ধরা যাক, আপনি কিছু বিষয়কে সঞ্চয় হিসেবে গ্রাহ্য করেন। এগুলো হলো একসঙ্গে কোনো কাজ করা, কোনো সমস্যা নিয়ে আলোচনা করা, শেয়ার করা, সমর্থন করা ইত্যাদি। অন্য একজনের কাছে আদৌ তা সঞ্চয় বা আমানত হিসেবে গণ্য নাও হতে পারে। আপনার কাছে যে আমানত, তা যদি অন্য ব্যক্তির গভীর আগ্রহ বা প্রয়োজনকে স্পর্শ না করে, তবে তার কাছে তা উত্তোলন বলে গণ্য হতে পারে। আপনার যা লক্ষ্য আরেকজনের কাছে তা তুচ্ছ বিষয় হিসেবে বিবেচিত হতে পারে। অন্য একজনের সঙ্গে আপনার আবেগীয় ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চয় রাখার জন্য তার কাছে যা যতটুকু গুরুত্বপূর্ণ, আপনার কাছেও সে বিষয়টি ততটুকু গুরুত্বপূর্ণ হতে হবে। আপনি যখন অতি জরুরি কোনো প্রকল্প নিয়ে কাজ করছেন, তখন আপনার ৬ বছর বয়সের সন্তান এমন একটি প্রসঙ্গ এনে আপনার কাছে ব্যাঘাত ঘটাতে পারে যে প্রসঙ্গটি আপনার কাছে একেবারেই গুরুত্বহীন। কিন্তু মনে রাখতে হবে, আপনার কাছে গুরুত্বহীন হলেও তার কাছে বিষয়টি গুরুত্বপূর্ণ। অন্যের মূল্যবোধকে স্বীকৃতি দেওয়া এবং তার সঙ্গে নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করা দ্বিতীয় অভ্যাসের বিষয়। আর আপনার নিজের কর্মপরিকল্পনাকে মানবীয় অগ্রাধিকারের অধীনস্থ করা তৃতীয় অভ্যাসের বিষয়। অন্যের বক্তব্যের মূল্যায়ন করার মাধ্যমে আপনি যে বোধ প্রদর্শন করবেন তার দ্বারা একটি গুরুত্বপূর্ণ সঞ্চয় বা আমানত সম্পন্ন হবে। আমার একজন বন্ধু আছে যার ছেলে বেসবল খেলার প্রতি ভীষণ আসক্ত ছিল, কিন্তু আমার বন্ধুটির এই খেলার বিষয়ে কোনো আগ্রহ নেই। কিন্তু এক গ্রীষ্মে আমার বন্ধু তার ছেলেকে নিয়ে একটি বড় লিগের সবগুলো খেলা দেখতে যায়। এই প্রতিযোগিতা ১.৫ মাসেরও বেশি সময় ধরে চলছিল এবং টিকিটের দামও ছিল চড়া। কিন্তু এই ঘটনাটি পিতা পুত্রের সম্পর্কের ক্ষেত্রে শক্তিশালী বন্ধন সৃষ্টি করে। খেলা থেকে ফিরে আসার পর বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কি বেসবল খেলা এতই পছন্দ করো যে সবগুলো খেলা দেখে এলে? না, সে জবাব দিয়েছিল, বেসবল নয়, আমি আমার ছেলেকে খুব ভালোবাসি। আমার আরো একজন বন্ধু আছে যে কলেজের অধ্যাপক। তার কিশোর বয়সের ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল ভয়ানক খারাপ। আমার এই বন্ধুটি তার সারা জীবন শুধু পড়াশোনা করেই কাটিয়েছে। সে অনুভব করছিল তার ছেলে তার মানসিক উন্নয়নের জন্য কেবল হাতের কাজ করে যাচ্ছে। ফলে সে সারাক্ষণ ছেলের পেছনে লেগে থাকত। সে তার আবেগীয় অ্যাকাউন্টে কিছু সঞ্চয় বাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু বাস্তবে তা কোনো কাজে আসছিল না। ছেলে দিন দিন বেহায়া হয়ে উঠছিল। বস্তুত অর্থে সে বাবার কোনো কথাই শুনতো না। পিতা পুত্রের সম্পর্ক দিনের পর দিন তেতো হয়ে উঠছিল, যা পিতার হৃদয়কে তছনছ করে দিচ্ছিল। একদিন আমি আমার বন্ধুর সঙ্গে এ ব্যাপারে কথা বলি। আমি তাকে একটি নিয়মের কথা বোঝাতে যাই। নিয়মটি হলো, অন্য একজন মানুষ তোমার কাছে যতটুকু গুরুত্বপূর্ণ, তার কাছে গুরুত্বপূর্ণ বিষয়টিও তোমার কাছে ততটুকু গুরুত্বপূর্ণ হতে হবে। আমার বন্ধু বিষয়টি গভীরভাবে উপলব্ধি করে। সে তার ছেলেকে তাদের বাড়ির চারপাশে চায়না ওয়ালের আদলে একটি ক্ষুদ্রাকৃতির প্রাচীর তৈরি করার কথা বলে। প্রকল্পটি ছিল ব্যয়বহুল। তারা দুজনে এই প্রকল্পে পাশাপাশি প্রায় ১.৫ বছর কাজ করে। এই বন্ধন ও একসঙ্গে কাজের অভিজ্ঞতা সন্তানের মধ্যে পরিবর্তন আনায়ন করে এবং সে সৃজনশীল কাজে আগ্রহী হয়ে ওঠে। কিন্তু তার চেয়েও গভীরতর অর্জন ঘটে পিতা পুত্রের সম্পর্কের ক্ষেত্রে। তাদের তিক্ত সম্পর্কটি পরস্পরের জন্য আনন্দের ও শক্তির উৎসে রূপান্তরিত হয়। আমাদের প্রবণতা হলো
আমরা আমাদের নিজের আত্মজীবনী প্রচার করতে পছন্দ করি। আমরা মনে করি অন্য মানুষ আমার জীবনের কথা শুনতে চায় বা আমার জীবনের কথা তার শোনা প্রয়োজন। আমরা অন্যের আচরণের ওপর আমাদের ইচ্ছা অনিচ্ছাকে আরোপ করি। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের যা প্রয়োজন ছিল সেই প্রয়োজন দিয়ে এখন সে ছোট তার প্রয়োজনকে পরিমাপ করি। সে যদি আমার এই ধারণাকে গ্রহণ করতে না চায় তবে আমরা মনে করি সে আমাকে প্রত্যাখ্যান করছে এবং আমরা হাল ছেড়ে দেই। কিন্তু গোল্ডেন রুল বা সুবর্ণ নিয়ম বলে অন্যের প্রতি তুমি সেই রকম আচরণ করো যেই ধরনের আচরণ তুমি অন্যের কাছ থেকে প্রত্যাশা করো। যার অর্থ দাঁড়ায় আপনি যদি চান অন্য কেউ আপনাকে বুঝুক তাহলে আপনার কাজ হবে অন্যকে বোঝার চেষ্টা করা, তাকে বুঝে তার প্রতি তার কাম্য আচরণ করা। একজন সফল পিতা তার সন্তানদের মানুষ করার বিষয় বলেছেন তাদের প্রত্যেককে আলাদা আলাদা করে বিবেচনা করার মধ্যে দিয়ে তাদের সকলের প্রতি সমান আচরণ করুন। ২. ছোট ছোট জিনিসগুলোকে গুরুত্ব দেওয়া। ছোট ছোট মমতা এবং সৌজন্য প্রকাশ খুবই গুরুত্বপূর্ণ। সামান্য অসৌজন্যতা, সামান্য অবজ্ঞা, ক্ষুদ্র পরিসরে অশ্রদ্ধা সম্পর্কের ক্ষেত্রে গভীর শূন্যতা সৃষ্টি করে। সম্পর্কের ক্ষেত্রে ছোট জিনিসটাই বড় বিষয় হয়ে দাঁড়ায়। আমি কয়েক বছর আগের এক সন্ধান অভিজ্ঞতার কথা এখানে উল্লেখ করতে চাই। সেদিন আমি আমার ২ ছেলেকে নিয়ে সময় কাটাতে বের হয়েছিলাম। আমাদের পরিকল্পনার মধ্যে ছিল একসঙ্গে সাঁতার কাটা, সিনেমা দেখা, কুস্তি দেখা এবং সেই সঙ্গে হটডগ খাওয়া, কমলার রস পান করা ইত্যাদি। সিনেমা হলে ছবি দেখতে দেখতে ছোট ছেলে সান ঘুমিয়ে পড়ে। তার বয়স তখন মাত্র 4 বছর। তার বড় ভাই স্টিফেনের বয়স তখন 6। সে জেগে থাকে এবং আমরা দুজন পুরো সিনেমা একসঙ্গে উপভোগ করি। সিনেমা দেখা শেষ হলে আমি সানকে কোলে করে গাড়ির পেছনের আসনে যত্ন করে শুইয়ে দেই। এটি ছিল শীতের রাত, ফলে আমি আমার গায়ের কোট খুলে সানের গায়ে জড়িয়ে দেই। সান আরামে ঘুমাতে থাকে। স্টিফেন আমার পাশের আসনে বসে এবং আমরা বাড়ি ফিরি। সানকে বিছানায় শুইয়ে দেই। স্টিফেন জামাকাপড় ছেড়ে দাঁত ব্রাশ করে আসার পর আমি তার পাশে বসি এবং আজকের বেড়ানোর অভিজ্ঞতা নিয়ে কথা বলতে শুরু করি। আজকের সন্ধ্যাটি তোমার কেমন লাগলো স্টিফেন? ভালো, সে জবাব দিল। তোমার কি মজা লেগেছে? হ্যাঁ। সবচাইতে বেশি কি ভালো লেগেছে? ঠিক বলতে পারবো না। মনে হয় ট্রাম্পোলিনি। খুব চমৎকার কসরত ছিল, তাই না? শূন্যের ডিগবাজি খাওয়া, বাতাসের মধ্যে ঘুরপাক খাওয়া। আমি লক্ষ্য করলাম স্টিফেন আমার কথায় খুব একটা উৎসাহ দেখাচ্ছে না। আবিষ্কার করলাম আমি একাই বকবক করছি। সে নিজেকে রুদ্ধ করে রেখেছে। সাধারণত সে এরকম করে না। উত্তেজনাকর কোনো অভিজ্ঞতা হলে সে স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া দেখায়। আমি কিছুটা হতাশ হলাম। আমি অনুভব করলাম কোথাও কোনো ঘাবলা হয়েছে। সে বাড়ি ফেরার পথে রাস্তায় একটি কথাও বলেনি এবং এখন সে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ সে আমার দিকে পিছন ফিরে দেয়ালের দিকে মুখ করে পাশ ফিরল। আমি একটু উঁচু হয়ে তার চোখের দিকে তাকালাম এবং দেখলাম তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আমি তার গায়ে হাত বুলিয়ে জিজ্ঞাসা করি, কি হয়েছে বাবা? বলো তোমার কি হয়েছে? সে আমার দিকে ঘুরে বসে। তার চোখে ও চিবুকে অশ্রুবিন্দু। আমি দেখে ফেলেছি বলে সে বিব্রত বোধ করছে। সে আবেগজড়িত কণ্ঠে বলল, বাবা, আমি যদি কখনো শীত বোধ করি তবে কি তুমি আমাকেও তোমার গায়ের কোটটি খুলে দেবে? সারাটা বিকেল ও সন্ধ্যার অভিজ্ঞতার মধ্যে এই অভিজ্ঞতাটাই ছিল আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছোট ভাইয়ের প্রতি বাবার তাৎক্ষণিক অসচেতন সামান্য একটুখানি বেশি মমতার প্রকাশ স্টিফেনের কাছে কতখানি মর্মস্পর্শী ছিল। আমার জন্য এই অভিজ্ঞতা ছিল অত্যন্ত শক্তিশালী একটি শিক্ষা। মানুষ ভিতরে ভিতরে খুব ভঙ্গুর, প্রচণ্ড সংবেদনশীল। আমি বিশ্বাস করি না যে বয়স বা অভিজ্ঞতার তারতম্য এই সংবেদনশীলতার খুব একটা বেশি তারতম্য ঘটে। এমনকি বাইরে যে মানুষটাকে সবচেয়ে বেশি নির্মম বা কঠিন বলে মনে হয় তার মধ্যেও একটি কোমল হৃদয়ের আবেগসম্পন্ন মানুষের সাক্ষাৎ পাওয়া যায়। ৩. প্রতিশ্রুতি রক্ষা করা। প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা রক্ষা করা হলো একটি অন্যতম সঞ্চয় বা আমানত। অন্যদিকে প্রতিশ্রুতি ভঙ্গ করা একটি বড় রকমের উত্তোলন বা প্রত্যাহার। সত্যিকার অর্থে কারো কোনো প্রয়োজনে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা না করার মতো বড় প্রত্যাহার আর কিছুই নেই। একবার প্রতিশ্রুতি ভঙ্গ করা পরবর্তীকালের প্রতিশ্রুতির উপর বিশ্বাস না করার ক্ষেত্র তৈরি করে। মানুষ প্রতিশ্রুতিকে ঘিরেই তাদের প্রত্যাশা গড়ে তোলে। বিশেষ করে মানুষ তাদের জীবনের মৌলিক প্রয়োজনের ক্ষেত্রে প্রতিশ্রুতির উপর নির্ভর করেই আশাবাদী হতে চায়। একজন পিতা হিসেবে আমি এমন আদর্শ আয়ত্ত করার চেষ্টা করেছি যেন সন্তানদের কাছে আমি কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ না করি।
এজন্য প্রতিশ্রুতি দেওয়ার সময় অত্যন্ত সচেতন থেকেছি, যেন কখনো কোনো আকস্মিক কারণেও আমার প্রতিশ্রুতি পূরণে ব্যাহত না ঘটে। সব ধরনের প্রচেষ্টা সত্ত্বেও কখনো কখনো এমন অবস্থার উদ্ভব হয়েছে যেখানে আমার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা অসম্ভব হয়ে ওঠে। কিন্তু এই অবস্থাতেও আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করেছি। হয় আমি কোনো না কোনোভাবে তা রক্ষা করেছি, অথবা যার কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ তাকে আমার অবস্থার কথা বুঝিয়ে বলেছি এবং তার কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার দায় থেকে আমাকে মুক্তি দিতে অনুরোধ করেছি। আমি বিশ্বাস করি, আপনার যদি প্রতিশ্রুতি রক্ষা করার অভ্যাস গড়ে তোলেন, তবে আপনার সন্তান বা আপনার সঙ্গে সম্পর্কিত যে কোনো ব্যক্তির সঙ্গে আপনার বিশ্বস্ততার সেতুবন্ধন তৈরি হবে এবং তা আপনাদের মধ্যে দূরত্ব কমাতে সাহায্য করবে। সন্তানদের সাথে এই সেতুবন্ধন একটি বিশেষ ক্ষেত্রে খুব কাজে লাগে। ক্ষেত্রটি হলো, যখন আপনার সন্তান কিছু করতে চায় অথচ আপনি চান সে এটা না করুক, তখন আপনি এই কাজের সুদূরপ্রসারী ফলাফল বুঝাতে পারবেন, যা আপনার সন্তান বুঝতে পারে না। এই অবস্থায় আপনি তাকে বলতে পারেন, প্রিয় পুত্র, তুমি যদি এই কাজটি করো তাহলে আমি নিশ্চয়তা দিতে পারি যে এর ফলাফল এই হবে। আপনি যদি তার সঙ্গে ইতিপূর্বে প্রতিশ্রুতিশীল হয়ে থাকেন, তবে সে আপনার কথায় বিশ্বাস করবে, আপনার প্রতিশ্রুতির প্রতি আস্থা রাখবে এবং আপনার পরামর্শ মতো কাজটি করবে। ৪. প্রত্যাশা সুস্পষ্টভাবে ব্যক্ত করা। অব্যক্ত প্রত্যাশা ভাব বিনিময়ের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করে। এমন একটি অবস্থার কথা কল্পনা করুন, যেখানে আপনাকে প্রতিদিন কি কি করতে হবে তার বিবরণ তৈরি নিয়ে যদি আপনার ও আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয়, তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? তখন হয়তো আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রশ্ন করবেন, আমি কখন আমার কাজের তালিকা বা দায়িত্বের বিবরণ সম্পর্কে জানতে পারবো? আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা হয়তো এর উত্তরে আপনাকে বলবেন, আমি অপেক্ষা করছিলাম যে আপনি আপনার কাজের দায়িত্বের বিবরণ তৈরি করে আমার কাছে নিয়ে আসবেন এবং আমরা তা নিয়ে আলোচনা করব। আমি ভেবেছিলাম অফিসে আমার কাজ কি হবে তা নির্ণয় করার দায়িত্ব আপনার। এই কাজটি কোনোভাবেই আমার কাজ নয়। আপনার কি মনে নেই, প্রথম দিনই আমি বলেছি আপনি কিভাবে কাজ করবেন তা মুখ্যত আপনার উপর নির্ভর করে। হ্যাঁ, মনে আছে, কিন্তু আমি ভেবেছিলাম আপনি আমার কাজের গুণগত মান সম্পর্কে কথা বলেছেন। কি কাজ করব তা সম্পর্কে নয়। আমি তো জানিই না যে আমি কি কাজ করব। ভেবে দেখুন, ভূমিকা সম্পর্কে অস্পষ্ট প্রত্যাশা আপনাদের দুজনের ভাব বিনিময়ের ক্ষেত্রে কতটুকু শূন্যতা সৃষ্টি করতে পারে। এবার উদ্দেশ্য বা লক্ষ্য সম্পর্কে অব্যক্ত প্রত্যাশা থেকে সৃষ্ট সমস্যার একটি দৃষ্টান্ত দেওয়া যাক। আপনি হুবহু সেটাই করেছেন যা আপনি আমাকে করতে বলেছিলেন। এই হলো সে কাজের প্রতিবেদন। আমি কোনো প্রতিবেদন দেখতে চাইনি, আমি চেয়েছি সমস্যাটির সমাধান, এর বিশ্লেষণ বা এর ওপর প্রতিবেদন প্রদান নয়। আমি মনে করেছি আপনি আমাকে সমস্যাটি সমাধানের উপায় বের করে দিতে বলেছেন। সমস্যার সমাধানের জন্য আপনি হয়তো অন্য কারো ওপর দায়িত্ব অর্পণ করতে চান। এই কথাবার্তা থেকে বোঝা যায় দুজনের মধ্যে কাজের লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তি ছিল। আমরা প্রায়ই এরকম তর্কে লিপ্ত হই। আপনি বলেছিলেন, না তুমি ভুল বলছো। আমি বলেছিলাম, মোটেই না। আপনি কখনোই বলেননি যে আমাকে এটা করতে হবে। অবশ্যই আমি বলেছি, স্পষ্টভাবে বলেছি যে। আপনি কখনো কথা উল্লেখও করেননি যে। কিন্তু আমাদের মধ্যে কথা ছিল। সম্পর্কের ক্ষেত্রে জটিলতা সবসময় ভূমিকা ও লক্ষ্য সম্পর্কে পরস্পর বিরোধী প্রত্যাশা বা অস্পষ্ট প্রত্যাশা থেকে সৃষ্টি হয়। সেটি হতে পারে আমাদের কর্মক্ষেত্রের কোনো দায়িত্ব সম্পর্কে, অথবা আপনার কন্যার সঙ্গে ভাবের আদান প্রদানের ক্ষেত্রে। আপনি যখন আপনার কন্যাকে তার ঘর পরিষ্কার করতে অথবা বাড়ির কুকুরটিকে খাবার দিতে বলেন, তখন তা কিভাবে বলেন? স্পষ্ট করে বলেন কি? মনে রাখতে হবে, অস্পষ্ট প্রত্যাশা আমাদেরকে ভুল বোঝাবুঝি, হতাশা হওয়া এবং বিশ্বস্ততা নষ্ট হওয়ার দিকে পরিচালিত করে। আমাদের অনেক প্রত্যাশাই অন্তর্নিহিত বা অব্যক্ত থাকে। আমার অব্যক্ত প্রত্যাশাকে সুস্পষ্টভাবে ব্যক্ত করি না। যেমন বিবাহিত জীবনে স্বামীর কাছে স্ত্রীর এবং স্ত্রীর কাছে স্বামীর অনেক প্রত্যাশা থাকে, যা কখনো তারা মুখ ফুটে বলে না। এই প্রত্যাশা হলো ভূমিকা সম্পর্কিত প্রত্যাশা। অর্থাৎ স্বামী চান তার স্ত্রী এই ভূমিকা পালন করুক, আবার স্ত্রী চান তার স্বামী এই ভূমিকা পালন করুক। এই প্রত্যাশাগুলো নিয়ে তারা কখনো আলোচনা করে না। এমনকি অনেক সময় যিনি এই প্রত্যাশা ধারণ করেন তিনি কখনো এই বিষয়ে আলোচনা করেন না, অথবা মাঝে মাঝে একে স্বীকারও করেন না। কিন্তু সেগুলো পূরণ করা মানে তাদের সম্পর্কের আবেগীয় অ্যাকাউন্টে বড় পরিমাণে সঞ্চয় করা, এবং এগুলোকে পূরণ না করা মানে অ্যাকাউন্ট থেকে অনেক বেশি উত্তোলন, সম্পর্কের অবনতি।
এই কারণে আপনি যখন একটি নতুন সম্পর্ক স্থাপন করেন বা পুরাতন সম্পর্কের ক্ষেত্রে নতুন অবস্থায় অবতীর্ণ হন, তখন গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার প্রত্যাশাগুলোকে ব্যক্ত করে টেবিলের ওপর খুলে ধরা। আমাদের খুব সরল অনুমান হলো আমাদের প্রত্যাশাগুলো স্বপ্রমাণিত, কিন্তু এগুলোতে কোনো ভুল ভ্রান্তি নেই। এগুলো পূরণের যোগ্য এবং আমার সঙ্গে যারা সম্পর্কিত তারা আমার প্রত্যাশাগুলোকে সুস্পষ্টভাবে উপলব্ধি করেছে, কিন্তু বাস্তবে তা ঘটে না। তাই শুরুতেই প্রত্যাশাগুলোকে স্পষ্টভাবে ব্যক্ত করা হলে আবেগীয় অ্যাকাউন্টে বড় রকম সঞ্চয় তৈরি হয়। প্রথম দিকে এই কাজ করতে গেলে যথার্থই অনেক সময় ও শ্রম বিনিয়োগ করতে হয়, কিন্তু এই বিনিয়োগ পরবর্তী পথে অনেক সময় ও শ্রম লাঘব করে। যখন প্রত্যাশা সুস্পষ্টভাবে ব্যক্ত হয় না অথবা ভাগাভাগি করা হয় না, তখন মানুষ অতিরিক্ত মাত্রায় আবেগপ্রবণ হয়ে ওঠে এবং ছোট ছোট ভুল বোঝাবুঝি সম্পর্কের মাঝে জটিলতা সৃষ্টি করে এবং তা ব্যক্তিত্বের দ্বন্দ্বের দিকে মোড় নেয় অথবা সম্পর্কের বিচ্ছেদ ঘটায়। কখনো কখনো প্রত্যাশা সুস্পষ্টভাবে ব্যক্ত করার জন্য ব্যাপক সাহসের প্রয়োজন হয়। তাই এটা মনে হয় যে প্রত্যাশা ব্যক্ত করার চেয়ে যার সঙ্গে কাজ করছি তার সঙ্গে আমার প্রত্যাশার কোনো পার্থক্য নেই মনে করে কাজ চালিয়ে যাওয়া সহজতর। দুজনের মধ্যে প্রত্যাশার যে ভিন্নতা আছে তা নিয়ে আলোচনা না করে এরকম ক্ষেত্রে কাজ চালানো হয় এবং কাজ করতে করতে পারস্পরিক দিক থেকে গ্রহণযোগ্য একগুচ্ছ প্রত্যাশায় পৌঁছা সম্ভব হবে বলে মনে করা হয়, কিন্তু এরকম প্রত্যাশা না করাই ভালো। ৫. ব্যক্তিগত দৃঢ়তা প্রদর্শন। ব্যক্তিগত দৃঢ়তা বিশ্বাসের জন্ম দেয় এবং বিভিন্ন প্রকার সঞ্চয়ের ভিত্তি হিসেবে কাজ করে। দৃঢ়তার অভাব উচ্চমাত্রায় বিশ্বস্ততা সৃষ্টির যে কোনো প্রয়াসকে ক্ষতিগ্রস্ত করে। কোনো মানুষকে অন্যকে বোঝার চেষ্টা করা, ছোট ছোট বিষয় মনে রাখা, নিজের প্রত্যাশা স্পষ্ট করে ব্যক্ত করা এবং অন্যের প্রত্যাশা পূরণ করার গুণাবলী থাকতে হবে। কিন্তু এত কিছু করার পরও সে বিশ্বাসের সঞ্চয় সৃষ্টিতে ব্যর্থ হতে পারে যদি তার মধ্যে কৃত্রিমতা থাকে। দৃঢ়তা সংযুক্ত থাকে, কিন্তু এর পরিসর সততার তুলনায় অনেক বেশি বিস্তৃত। সততা হলো সত্য কথা বলা, অন্য কথায় বাস্তবতার সঙ্গে আমাদের কথার মিল খোঁজা। অন্যদিকে দৃঢ়তা হলো প্রতিশ্রুতি রক্ষা ও প্রত্যাশা পূরণ করা। এর জন্য প্রয়োজন একটি অখণ্ড চরিত্র, একত্ব। প্রাথমিকভাবে এই অখণ্ডতা বা একত্ব হবে নিজের সঙ্গে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে তা হবে জীবনের সঙ্গে একাত্মতা। অনেকগুলো গুরুত্বপূর্ণ উপায়ের মধ্যে অন্যতম উপায় যার দ্বারা চারিত্রিক দৃঢ়তা তৈরি করা যায় তা হলো যারা সামনে উপস্থিত নয় তাদের প্রতি বিশ্বস্ত হওয়া। এর দ্বারা যারা সামনে উপস্থিত তাদের বিশ্বস্ততা অর্জন করা যায়। আপনি যখন অনুপস্থিতদের সমর্থন করেন তখন উপস্থিতদের কাছে বিশ্বস্ততা বজায় রাখুন। মনে করুন আপনি ও আমি একান্তে আলাপ করছি এবং আমাদের সুপারভাইজারের এমন সব সমালোচনা করছি যা তিনি উপস্থিত থাকলে করতে সাহস পেতাম না। এখন কোনো কারণে যদি আপনার ও আমার সম্পর্ক নষ্ট হয়ে যায় তখন কি হবে? আপনি ধরে নেবেন আমি আপনার দুর্বলতা নিয়ে অন্যের সঙ্গে আলোচনা করছি, যেভাবে আমরা আমাদের সুপারভাইজারের অনুপস্থিতিতে তাকে নিয়ে সমালোচনায় মগ্ন ছিলাম। আপনি আমার চরিত্র জানেন। আপনার সামনে আমি মিষ্টি কথা বলবো আর পেছনে গালমন্দ করব, কেননা আমাকে এরকম করতে আপনি দেখেছেন। এই ধরনের আচরণ ছলনা বা কপটতার মূল নির্যাস। এরকম আচরণ কি আপনার ও আমার মধ্যকার সম্পর্কের আবেগীয় অ্যাকাউন্টে কোনো সঞ্চয় রাখবে? অন্যদিকে আপনি যদি আমার কাছে আমাদের সুপারভাইজারের সমালোচনা করেন আর আমি যদি এই সমালোচনার কিছু কিছু ক্ষেত্রে একমত প্রকাশ করে আপনাকে বলি, চলুন আমরা সরাসরি সুপারভাইজার মহোদয়ের কাছে যাই এবং তার সব ত্রুটির কথা তাকে অবগত করি যাতে পরিস্থিতির উন্নতি হয়, তাহলে আমার এই আচরণে আপনি উপলব্ধি করবেন কেউ আপনার সম্পর্কে আমার কাছে সমালোচনা করতে এলে আমি তাকেও এরকম কথাই বলবো। এতে আমার উপর আপনার আস্থা বাড়বে। অন্য আরো একটি উদাহরণ, মনে করুন আপনার সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। এক পর্যায়ে অন্য একজন আমার কাছে গোপনীয় যা বলেছে তা আমি আপনার কাছে বলে দিলাম, সঙ্গে সঙ্গে এও বললাম আসলে কথাগুলো গোপনীয়, কিন্তু আপনি যেহেতু আমার বন্ধু সেহেতু আপনাকে কথাগুলো বললাম। আমার এই আচরণ হলো যে তার গোপনীয় কথাগুলো আমাকে বলেছিল তার সঙ্গে প্রতারণা করা। আপনার কি মনে হয় এই প্রতারণা আপনার ও আমার মধ্যকার আবেগীয় অ্যাকাউন্টে সঞ্চয় বৃদ্ধি করবে? আপনি কি তখন মনে করবেন না যে আপনি আমার কাছে যেসব গোপনীয় কথা বলেছেন তাও আমি অন্যের সঙ্গে শেয়ার করতে পারি? এই ধরনের কপটতা আপাত দৃষ্টিতে যার সঙ্গে আপনি শেয়ার করছেন তার সঙ্গে আপনার আবেগীয় অ্যাকাউন্টে সঞ্চয় রাখা বলে মনে হতে পারে, কিন্তু আসলে তা হলো উত্তোলন করা। কারণ এতে আপনার নিজের মধ্যে দৃঢ়তার যে অভাব রয়েছে তাই আপনি অন্যের সঙ্গে শেয়ার করছেন।
কাউকে অন্যের কাছে ছোট করে আপনি সাময়িকভাবে স্বর্ণের ডিম লাভের আনন্দ উপভোগ করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে এতে আপনার রাজহাঁস দুর্বল হয়ে যাবে, সম্পর্কের বিশ্বস্ততা কমে যাবে। পারস্পরিক নির্ভরশীলতার বাস্তবতায় বিশ্বস্ততার অর্থ আপনি প্রত্যেকের সাথে আচরণে একই ধরনের নীতি মেনে চলবেন। আপনি যদি তা করেন তাহলে মানুষ আপনাকে বিশ্বাস করবে। আপনার বিশুদ্ধতা হয়তো প্রথমে এমন দ্বন্দ্ব সৃষ্টি করবে, তা আপনার সঙ্গে যারা সম্পর্কিত তারা প্রথমেই মেনে নিতে দ্বিধাগ্রস্ত হতে পারে। কারণ এরকম মুখোমুখি অবস্থা মোকাবিলা করার জন্য সাহস প্রয়োজন। এছাড়া অনেকে স্বল্পমাত্রার প্রতিরোধের পথ বেছে নিতে চায়। তারা অন্যের সমালোচনা, অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য করা এবং অন্যের সম্পর্কের পেছনে মুখরোচক আলোচনা যোগ দেওয়াকে পছন্দ করে। তাদের কাছে বিশ্বাস করে বলা অন্যের কথাকে তারা গোপন রাখতে পারে না। এসব মানুষ হয়তো প্রথমেই আপনার বিশুদ্ধতাজনিত দৃঢ়, সৎ অবস্থার মুখোমুখি হওয়াকে পছন্দ করবে না। কিন্তু আপনি যদি তাদের প্রতি সৎ, খোলামেলা ও সহৃদয় থাকেন, তবে দীর্ঘমেয়াদে এদের বিশ্বাস ও শ্রদ্ধাও অর্জন করতে সক্ষম হবেন। অন্যদের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে আপনি যত্নশীল হন। এতে আপনি তাদের বিশ্বস্ততা অর্জন করতে সক্ষম হবেন। কথিত আছে, কারো ভালোবাসা অর্জনের তুলনায় বিশ্বাস অর্জন করা মহত্তর। কিন্তু আমার ব্যক্তিগত উপলব্ধি হলো, যে বিশ্বাস অর্জন করতে পারে সে ভালোবাসাও লাভ করতে পারে। যখন আমার ছেলে জশুয়ার বয়স কম ছিল, সে প্রায় আমাকে একটি প্রশ্ন করত। প্রশ্নটি ছিল একটি আত্ম-অনুসন্ধানী প্রশ্ন। আমি যখনই কারো ওপর খুব রাগ করতাম অথবা কারো প্রতি অধৈর্য হতাম বা নির্দয় আচরণ করতাম, তখন সে খুব অসহায় বোধ করত। আমাদের দুজনের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল এবং সে আমার কাছে অত্যন্ত সৎ ছিল। তাই আমার এরকম অবস্থায় সরাসরি চোখের দিকে তাকিয়ে সে জিজ্ঞাসা করত, বাবা, তুমি কি আমাকে ভালোবাসো? হয়তো সে মনে করত আমি যেহেতু অন্যের প্রতি আচরণে জীবনের মূলনীতি ভঙ্গ করেছি, অতএব তার ক্ষেত্রেও আমি এমন আচরণ করতে পারি। একজন শিক্ষক হিসেবে বা একজন অভিভাবক হিসেবে আমি দেখেছি ৯৯ জন মানুষের প্রতি আপনার আচরণের মূল চাবিকাঠি হলো বাকি একজনের মানুষের প্রতি আপনার আচরণ। একজন ছাত্রের বা একজন সন্তানের প্রতি আপনার যে ভালোবাসা বা শৃঙ্খলাবোধ আছে, বাকি ৯৯ জনের প্রতিও আপনার তেমন ভালোবাসা বা শৃঙ্খলাবোধের প্রকাশ ঘটবে। একজনের প্রতি আপনি কিরূপ আচরণ করেন, তাই বাকি ৯৯ জনের প্রতি আপনি কিরূপ আচরণ করবেন তা বলে দেবে। কারণ বাকি ৯৯ জনও আসলে একেকজনের সমষ্টি। বিশ্বস্ততার আরও একটি অর্থ হলো অন্যের মর্যাদা হানিকর কথা বা কাজকে বর্জন করা। আমরা যদি বিশ্বস্ততার অধিকারী হই, তাহলে আমাদের উদ্দেশ্যগুলো কখনোই বিভ্রান্তিমূলক বা প্রতারণামূলক হবে না। ৬. উত্তোলনের জন্য আন্তরিকভাবে ক্ষমা চাওয়া। আমি যখন ভুল করি তখন আমাদের আবেগীয় ব্যাংক অ্যাকাউন্ট থেকে উত্তোলন করি। এরকম অবস্থায় দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করা অবশ্য কর্তব্য। এই দুঃখ বা ক্ষমা প্রার্থনা প্রকাশ যেন আন্তরিক হয়। কিছু আন্তরিক শব্দের ব্যবহারে ব্যাপক সঞ্চয় সম্পন্ন হয়। আমার ভুল হয়েছে। এমন নির্দয় আচরণ করা আমার উচিত হয়নি। আমি তখন তোমাকে অসম্মান করেছি। আমি তোমার মর্যাদা নষ্ট করেছি। সেজন্য আমি অত্যন্ত দুঃখিত। আমি তোমাকে তোমার বন্ধুদের সামনে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেছি এবং তা করার কোনো অধিকার আমার নেই। এমনকি একটি সুবিধা পাওয়ার চেষ্টা করেছিলাম। আমার করা উচিত হয়নি। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। হৃদয় থেকে দুঃখ প্রকাশ করার জন্য একজন মানুষের ব্যাপক চারিত্রিক দৃঢ়তা থাকা প্রয়োজন। যে ব্যক্তি নিজেকে ধারণ করে এবং যার জীবনের মূলনীতি ও মূল্যবোধের ক্ষেত্রে গভীর নিরাপত্তা বোধ রয়েছে, তার পক্ষেই সত্যিকার অর্থে দুঃখ প্রকাশ করা সম্ভব। অভ্যন্তরীণ নিরাপত্তা বোধ কম থাকলে দুঃখ প্রকাশ করার শক্তি পাওয়া যায় না। নিরাপত্তা বোধের অভাব ব্যক্তিকে অসহায় করে তোলে। কম নিরাপত্তা বোধ সম্পন্ন একজন মানুষ নিজেকে নরম ও ভঙ্গুর বলে মনে করে। তারা এও মনে করে যে অন্যরা তার দুর্বলতার সুযোগ নেবে। এরকম মানুষের নিরাপত্তা অন্যের মতামতের ওপর নির্ভর করে। অন্যেরা কি মনে করলো তা নিয়ে সবসময় তারা খুব দুশ্চিন্তায় থাকে। এছাড়া তারা যা করছে তাকে তারা সাধারণ যথার্থ বলে মনে করে এবং অন্যের ওপর দোষ চাপায়। তারা যদি কখনো ভুল স্বীকার করে বা দুঃখ প্রকাশ করে, তবে তাও আন্তরিক হয় না, হয় ভাষা ভাষা। দুঃখ প্রকাশ বা ভুল স্বীকার করা সব সময়ই আন্তরিক হওয়া বাঞ্ছনীয়। এই আন্তরিকতা যেন বোঝা যায়। প্রাচ্যদেশীয় বিজ্ঞ উক্তি হলো, আপনি যদি বিনয় প্রকাশ করেন তবে তা যেন সর্বোচ্চ হয়। ক্রিশ্চিয়ান মূল্যবোধ বলে সঞ্চয় করার জন্য ক্ষমা প্রার্থনা অবশ্যই আন্তরিক হতে হবে এবং আন্তরিকতার সাথেই গৃহীত হতে হবে। লিও রস্কিন শিক্ষা দিয়েছেন, দুর্বলরাই নিষ্ঠুর হয়, কেবল শক্তিমানের কাছ থেকেই ভদ্রতা আশা করা যায়। একটি ঘটনার কথা বলি।
এক বিকেলে আমি আমার নিজের বাড়ির অফিস ঘরে বসে একটি লেখা তৈরি করছিলাম। লেখার বিষয় ছিল ধৈর্য। পাশের হল ঘরে ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি ও হইচই করছিল। এর শব্দ আমার কানে আসছিল। ধীরে ধীরে আমার নিজের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। হঠাৎ আমার ছেলে ডেভিড বাথরুমের দরজায় সজোরে আঘাত করতে শুরু করে এবং চিৎকার করে বলতে থাকে, দরজা খোলো, আমাকে ঢুকতে দাও, আমাকে ঢুকতে দাও। আমি দ্রুত অফিস ঘর থেকে বেরিয়ে আসি এবং কঠিন ধমকের সুরে তাকে লক্ষ্য করে বলি, ডেভিড, তুমি কি জানো তুমি আমার কি পরিমাণ অসুবিধার সৃষ্টি করেছ? সৃজনশীল কোনো লেখা তৈরি করার জন্য মনোযোগ নিবদ্ধ করা কত কঠিন সেই সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে? এখন তুমি তোমার ঘরে যাও এবং যতক্ষণ পর্যন্ত না নিজের আচরণ শুধরাতে পারছো ততক্ষণ ঘর থেকে বের হবে না। সে আমার কথা শুনে মন মরা হয়ে ঘরে যায় এবং দরজা বন্ধ করে দেয়। আমিও এসে টেবিলে বসি। তখন আসল বিষয়টা আমার দৃষ্টিগোচর হলো। ছেলেরা আমাদের হলঘরের 4 ফুট প্রশস্ত বারান্দায় রাগবি খেলছিল। খেলার মধ্যে একজনের কুনুই আরেকজনের মুখে আঘাত করে বসে। আঘাতপ্রাপ্ত ছেলেটি মেঝেতে পড়ে যায়। তার মুখ দিয়ে রক্ত ঝরতে শুরু করে। এই সময় ডেভিড ভেজা তোয়ালে আনতে বাথরুমে প্রবেশ করতে চায়, কিন্তু ওর বোন মারিয়া তখন বাথরুমে গোসল করছিল। দরজা বন্ধ ছিল। সে দরজা খুলছিল না। এজন্য ডেভিড সজোরে দরজায় করাঘাত করে এবং দরজা খুলতে বলে। আমি উপলব্ধি করতে পারলাম সমস্ত ঘটনাটিকে আমি ভুলভাবে নিয়েছি এবং না বুঝেই রাগ করেছি। কাল বিলম্ব না করে আমি দুঃখ প্রকাশ করার জন্য ডেভিডের ঘরে যাই। সে দরজা খুলে প্রথমেই যা বলে তা হলো, আমি তোমাকে ক্ষমা করব না। কেন বাবা? আমি তো বুঝতে পারিনি তুমি তোমার ভাইকে সাহায্য করতে চেষ্টা করছিলে। আমি সত্যিই দুঃখিত। এখন বলো, তুমি কেন আমাকে ক্ষমা করবে না? ক্ষমা করব না কারণ তুমি গত সপ্তাহেও আমার সাথে একই রকম আচরণ করেছ, সে বলল। অর্থাৎ সে বলতে চায়, বাবা, তুমি তোমার আবেগীয় অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত উত্তোলন করে ফেলেছ। তুমি নিজে যে সমস্যা সৃষ্টি করেছ, মিষ্টি কথার সাহায্যে তার থেকে পরিত্রাণ পাবে না। আন্তরিক ক্ষমা প্রার্থনা সঞ্চয় বৃদ্ধি করে। আবার ঘন ঘন ক্ষমা প্রার্থনা বিশ্বাসের উত্তোলন ঘটায় এবং সম্পর্কের গুণগত মান ইহাতে প্রতিফলিত হয়। ভুল করা এক বিষয়, কিন্তু ভুল স্বীকার না করাটা আর এক বিষয়। মানুষ মনের ভুলকে ক্ষমা করে দেয় কারণ সে ভুলগুলো সাধারণ মনের হয়। মনের ভুল বিশ্লেষণ থেকে হয়, কিন্তু মানুষ সহজে হৃদয়াগত ভুলকে ক্ষমা করবে না কারণ সেগুলো অসৎ উদ্দেশ্য ও নিষ্ঠুর অভিপ্রায় হয়ে থাকে এবং প্রথম ভুলকে ন্যায়সঙ্গত করার অহংকারী একটি উদ্যোগ তা হয়ে থাকে। ভালোবাসার নিয়ম ও জীবনের নিয়ম। আমরা যখন কাউকে শর্তহীন ভালোবাসার হিসাব খুলি, তখন আমরা ভালোবাসার প্রাথমিক নিয়মগুলো অনুসরণ করে জীবনযাপন করি। তখন আমরা জীবনের প্রাথমিক নিয়মগুলো অন্যদের অনুসরণ করতে উৎসাহিত করি। অর্থাৎ আমরা যখন সত্যিকার অর্থে কাউকে শর্তহীনভাবে ভালোবাসি, তখন সে যাতে নিরাপদ ও নিশ্চিত বোধ করে এর জন্য তাকে সহায়তা করি। আমরা তখন তার আবশ্যিক মঙ্গল, তার স্বকীয়তা ও বিশুদ্ধতা রক্ষা করতে সহায়তা করি। তার স্বাভাবিক বেড়ে ওঠাকে উৎসাহিত করি। অর্থাৎ সে যাতে জীবনের নিয়মসমূহ সহজে মেনে চলতে পারে তার ব্যবস্থা নেই। জীবনের নিয়ম বলতে সহযোগিতা, অবদান রাখা, আত্মশৃঙ্খলা, বিশুদ্ধতা ইত্যাদিকে বোঝায়। আমরা যখন তাকে আমাদের দ্বারা আরোপিত শর্তাবলী এবং সীমাবদ্ধতা মেনে চলতে বাধ্য না করে তার নিজস্ব আত্মিক নিয়ম অনুসারে কাজ করার স্বাধীনতা দিই, তার অর্থ এই নয় যে আমরা অন্ধভাবে তাকে অনুমোদন দান করি। ইহা নিজে থেকেই একটি বড় উত্তোলন। আমরা পরামর্শ দেই, সীমা নির্ধারণ করি এবং পরিণতি সম্পর্কে অবহিত করি, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে আমরা ভালোবাসি। কিন্তু আমরা কখনো কখনো ভালোবাসার প্রাথমিক নিয়ম ভঙ্গ করি, অর্থাৎ শ্রেষ্ঠ উপহার তুল্য ভালোবাসার সাথে শর্ত জুড়ে দেই। তখন আমরা অন্যদেরকেও ভালোবাসার প্রাথমিক নিয়ম লঙ্ঘন করতে উৎসাহিত করি। আমরা তখন তাকে রক্ষণামূলক ও প্রক্রিয়াশীল অবস্থানে ঠেলে দেই। এই অবস্থায় সে অনুভব করে তাকে প্রমাণ করতে হবে যে ব্যক্তি হিসেবে আমার মূল্য রয়েছে, তোমার মতামতে আমার কিছু যায় আসে না। যে মানুষ এরকম অবস্থায় থাকে সে বাস্তব ক্ষেত্রে স্বাধীন হতে পারে না, বরং প্রতিনির্ভরশীল হয়। এটি আরেক প্রকারের নির্ভরশীলতা এবং তা হল পরিপক্কতার ধারাবাহিকতার সর্বনিম্ন পর্যায়। এরকম অবস্থায় একজন মানুষ প্রতিক্রিয়াশীল হওয়ার মাধ্যমে শত্রুকেন্দ্রিক হয়ে ওঠে এবং নিজের অধিকার সংরক্ষণে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ে। সে তার আত্মরক্ষা থেকে উদ্ভূত নিয়মাবলীকে শ্রদ্ধা করে না অথবা এসব নিয়মকে প্রোঅ্যাক্টিভ পর্যায়ে ব্যবহার করে না, বরং ব্যক্তি স্বাতন্ত্র্যের পক্ষে প্রমাণ দেওয়ার জন্য অধিকতর মনোযোগী হয়ে ওঠে। বিদ্রোহ বা অবাধ্যতা হলো হৃদয়ের সংকট, মনের নয়। এর থেকে মুক্তির চাবি হলো আবেগীয় অ্যাকাউন্টে সঞ্চয় বৃদ্ধি করা।
বিরামহীনভাবে শর্তহীন ভালোবাসা জমা করা। আমার এক বন্ধু যে ছিল একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ডিন, তার অনেক দিনের স্বপ্ন ছিল সে তার ছেলেকে এই প্রতিষ্ঠানে পড়াশোনা করাবেন। এই জন্য তিনি সঞ্চয়ও করেছিলেন। কিন্তু যখন সময় হলো, তখন ছেলে এই প্রতিষ্ঠানে ভর্তি হতে আপত্তি করে। বিষয়টি পিতাকে আহত করে। এই প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করা ছেলেটির জন্য একটি বড় অর্জন ও মূল্যবান সম্পদ হতো। এছাড়া বিষয়টি তাদের পারিবারিক ঐতিহ্যেরও বিষয় ছিল, কারণ আমার বন্ধু সহ তার পূর্ববর্তী ৩ পুরুষ এই প্রতিষ্ঠান থেকেই ডিগ্রি অর্জন করেছে। বাবা ছেলেকে বোঝাতে চেষ্টা করেন, অনুরোধ করেন ও যুক্তি দেখান, কিন্তু কোনো কাজ হয় না। তিনি তখন ছেলের ওপর বিষয়টি ছেড়ে দেন এবং আশা করেন একসময় ছেলের মত বদলাবে, সে ভর্তি হতে রাজি হবে। পিতা ও সন্তানের মধ্যে বার্তা বিনিময় হয়। এতে সন্তানের মনে যে বিষয়টি দানা বাঁধে তা হলো, পিতা তার ওপর নিজের চাওয়া চাপিয়ে দিতে চান। একজন ব্যক্তি হিসেবে, একজন সন্তান হিসেবে এই অবস্থা তার আত্মমর্যাদার জন্য ভীতিপ্রদ বলে মনে হয়। ফলে সন্তান তার নিজস্বতা এবং বিশুদ্ধতা রক্ষার চেষ্টায় মনোযোগ দেয়। এই পথে তার সবচেয়ে বড় পদক্ষেপ ছিল পিতার ঈপ্সিত প্রতিষ্ঠানে ভর্তি না হওয়া। সন্তানের এই আচরণ বাবা মার মনে আত্ম অনুসন্ধানী প্রশ্নের জন্ম দেয়। গভীর আত্মবিশ্লেষণের পরে তারা সিদ্ধান্ত নেন ছেলের কাছে তারা কিছু প্রত্যাশা করবেন না, শর্তহীনভাবে তাকে ভালোবাসবেন। ছেলে তার মতো করেই সিদ্ধান্ত নেবে, সে তার জীবনের পথ নির্বাচন করবে। তারা এর জন্য বিরক্ত হবেন না, তবে ছেলের প্রতি তারা তাদের মমতা কমাবেন না। কিন্তু এ কাজটি তাদের জন্য ছিল অত্যন্ত কষ্টকর, কারণ সন্তানের জন্মলগ্ন থেকেই তারা এই প্রতিষ্ঠান হতে তারা ডিগ্রি অর্জনের প্রত্যাশা করে আসছিল, স্বপ্ন দেখেছিলেন। তারা নিজেদেরকে এবং সন্তানকে এই লক্ষ্যে গড়ে তুলেছিলেন। ফলে এই প্রত্যাশার ও স্বপ্নের দেয়াল ভেঙে বেরিয়ে আসার জন্য তাদেরকে নিজেদের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছিল। আত্মপরিবর্তনের কষ্টকর প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা এগিয়ে যাচ্ছিলেন। ছেলের সঙ্গে এসব বিষয় নিয়ে তারা আলোচনা করেন। তারা কি করছেন এবং কেন করছেন তা খোলাখুলি ছেলেকে বলেন। তাকে নিশ্চিত করার চেষ্টা করেন যে সে যে সিদ্ধান্তই নিক না কেন, তাতে তার প্রতি তাদের মমতার কোনো পরিবর্তন হবে না। তাকে ব্যবহার করার জন্য বা তাদের মতো করে তাকে পরিবর্তিত করার জন্য তারা এ পথ বেছে নেননি। প্রথম দিকে ছেলে তার মা বাবার কথার কোনো প্রতিক্রিয়া দেখায়নি। মা বাবাও তাদের প্রতিশ্রুতি রক্ষা করেন। সপ্তাহখানেক পরে সে জানিয়ে দেয় সে তার বাবার ঈপ্সিত প্রতিষ্ঠানে ভর্তি না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাবা মা ততদিন শর্তহীন ভালোবাসার দৃষ্টান্ত গ্রহণ করতে পেরেছিলেন। তারা যে কোনো উত্তরের জন্য প্রস্তুত ছিলেন। ফলে ছেলের নেতিবাচক উত্তরে তাদের মধ্যে কোনো ভাবান্তর হয়নি। সবকিছু আগের মতোই স্বাভাবিকভাবে চলতে থাকে। কিছুদিন পর একটি মজার ঘটনা ঘটল। ছেলে উপলব্ধি করতে থাকে তার আর আত্মরক্ষামূলক অবস্থান গ্রহণের প্রয়োজন নেই। সে তখন মুক্তভাবে নিজের দিকে তাকায় এবং তার আত্ম উন্নয়নের জন্য সমৃদ্ধ শিক্ষাগত অভিজ্ঞতার প্রয়োজনীয়তা অনুভব করে। সে পিতার ঈপ্সিত প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করে বাবাকে খবরটি জানায়। বাবা মা উত্তেজনাহীনভাবে সন্তানের সিদ্ধান্তকে গ্রহণ করেন। তারা এবারও তার প্রতি তাদের মমতার শর্তহীনতা প্রমাণ করেন। আমার বন্ধু তার সন্তানের এই সিদ্ধান্তে খুশি হয়েছিলেন, কিন্তু তা অতিমাত্রায় ছিল না, কারণ ততদিনে আমার বন্ধুটি শর্তহীনভাবে ভালোবাসতে শিখে গিয়েছিল। জাতিসংঘের প্রাক্তন মহাসচিব জেনারেল ডাগ একদা একটি তাৎপর্যপূর্ণ ও সুদূরপ্রসারী উক্তি করেছিলেন। তিনি বলেছিলেন, বিপুল জনগোষ্ঠীর মুক্তির জন্য লড়াই করার চেয়ে একজনের জন্য সম্পূর্ণ প্রচেষ্টা নিয়োগ করা অধিক সন্তুষ্ট পদক্ষেপ। কথাটি তিনি প্রতিষ্ঠান বা সংগঠনের দৃষ্টিকোণ থেকে বলেছিলেন। আপনি আপনার প্রতিষ্ঠান বা সংগঠনের ১০, ২০, ৩০ জন মানুষের মঙ্গল চিন্তার জন্য সপ্তাহের ৭ দিনই ৫, ৬ বা ৭ ঘন্টা সময় ব্যয় করতে পারেন। কিন্তু এ সত্ত্বেও তাদের একজনের সঙ্গেও আপনার গভীর অর্থপূর্ণ সম্পর্ক নাও গড়ে উঠতে পারে। আমরা নিজের দিকে ভালো করে তাকালেই দেখতে পাবো আমি আমার পরিবারের জন্য কি না করেছি, কিন্তু আমার দাম্পত্য সঙ্গীর সঙ্গে অথবা সন্তানের সঙ্গে আমার গভীর আন্তরিক বিশ্বস্ততার সম্পর্ক নেই। আমার প্রতিষ্ঠানের জন্য আমি রাত-দিন খাটছি, অথচ আমার নিকটতম সহকর্মীর সঙ্গেও আমার গভীর আন্তরিক বিশ্বস্ততার সম্পর্ক নেই। অনেকের জন্য নিজেকে উৎসর্গ করার চেয়ে একজনের সঙ্গে গভীরতর বিশ্বস্ততার সম্পর্ক গড়ে তোলার জন্য চরিত্রের মধ্যে অনেক বেশি নম্রতা, সাহস ও শক্তি থাকার প্রয়োজন হয়। ২৫ বছর ধরে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে কাজ করার সময় আমি উপরলিখিত উক্তিটির শক্তি বারবার উপলব্ধি করেছি। সংগঠন বা প্রতিষ্ঠানসমূহের অনেক সমস্যার বীজই
এর শীর্ষ পর্যায়ের দুজন নেতার মধ্যকার সম্পর্কজনিত জটিলতা থেকে সৃষ্টি হয়, যেমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের দুজন অংশীদারের মধ্যেকার ভুল বোঝাবুঝি, কোম্পানির মালিক ও প্রেসিডেন্টের মধ্যকার সম্পর্কজনিত সমস্যা, অথবা প্রেসিডেন্ট ও নির্বাহী ভাইস প্রেসিডেন্টের মধ্যকার সম্পর্কের সমস্যা। একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা হতে পারে এর সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের বা প্রতিষ্ঠান প্রধান ও উপপ্রধানের মধ্যেকার সম্পর্কের সমস্যা। একটি ট্রাস্টের ক্ষেত্রে তা হতে পারে দুজন ট্রাস্টির সম্পর্কের সমস্যা বা একজন ট্রাস্টি এবং পরিচালকের সম্পর্কগত সমস্যা। সুতরাং একটি প্রতিষ্ঠানের একসঙ্গে অনেকগুলো প্রকল্প পরিচালনার কাজ করার চেয়ে এর ভেতরের দুজন মানুষের সম্পর্ক উন্নয়নের কাজটি অনেক কষ্টসাধ্য এবং গুরুত্বপূর্ণ। আমি প্রথম যখন ডাগের উপরে লিখিত উক্তিটি শুনি, তখন একটি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছিলাম। সেখানে আমার ও আমার প্রধান সাহায্যকারীর মধ্যকার প্রত্যাশা বিষয়ক জটিলতা বিদ্যমান ছিল। প্রতিষ্ঠানের অর্জনে আমাদের দুজনের লক্ষ্য ও ভূমিকার মধ্যে ভিন্নতা ছিল। বিশেষত প্রশাসনিক পদ্ধতি সম্পর্কে তার সঙ্গে আমি একমত ছিলাম না। কিন্তু এই বিষয়ে তার সঙ্গে কথা বলে বিষয়টি মুখোমুখি হওয়ার সাহস আমার ছিল না। ফলে আমি যে কোনো অপ্রীতিকর অবস্থাকে এড়ানোর জন্য নানারকম আপোষমূলক পদ্ধতি অনুসরণ করে কাজ করছিলাম। কিন্তু এতে আমাদের দুজনের মধ্যে তিক্ত অনুভূতি বেড়ে উঠছিল। ঠিক ওই রকম সময়ে আমি বিপুল জনগোষ্ঠীর মুক্তির জন্য লড়াই করার চেয়ে একজনের জন্য সম্পূর্ণ প্রচেষ্টা নিয়োগ করা অধিক সন্তুষ্ট পদক্ষেপ, এই কথাটি শুনতে পাই। কথাটি আমাকে গভীরভাবে নাড়া দেয়। যেখানে এই সম্পর্কটি পুনর্স্থাপনের কথা বলা হয়েছে, তখন আমাদের দুজনের মধ্যকার জটিলতাপূর্ণ সম্পর্কটি পুনর্গঠনের ব্যাপারে আমার মধ্যে গভীর প্রত্যাশা জাগ্রত হলো। কিন্তু আমার প্রধান সহকারীর মতো একজন ব্যক্তির সঙ্গে বাস্তবে গভীরভাবে কিছু বিষয়ে একমত হওয়া এবং প্রতিশ্রুতিবদ্ধ হওয়া আমার কাছে কঠিন বলে মনে হয়। তবু এই যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য আমি নিজেকে প্রস্তুত করতে থাকি, নিজের সাথে যুদ্ধ করতে থাকি। আমার প্রধান সহকারী ছিলেন অত্যন্ত শক্ত মনের মানুষ। তিনি যা করতেন তা সবসময় ঠিক বলে মনে করতেন। তার মধ্যকার এই শক্তির প্রতি আমি শ্রদ্ধাশীল থাকি। তবে ভয় পাচ্ছিলাম মুখোমুখি আলোচনায় গেলে আমাদের সম্পর্কের অবনতি ঘটে কিনা এবং আমি আমার শক্তি হারিয়ে ফেলি কিনা। মনে মনে রিহার্সেল দিয়ে নিজেকে তৈরি করি এবং একদিন তার সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব করি। তখনও তিনি খুব দৃঢ় এবং রক্ষণমূলক ছিলেন। আমাদের দুজনের প্রশাসনিক ধরন ছিল সম্পূর্ণ আলাদা। পুরো প্রতিষ্ঠানে এই পার্থক্যের প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল। আমাদের দুজনের অনৈক্য প্রতিষ্ঠানের অনৈক্যের কারণ হিসেবে কাজ করছে, তা আমরা দুজনেই স্বীকার করে নিয়েছিলাম। যখন আমরা একসাথে সাক্ষাৎ করলাম, আমার জন্য তা পুরোটাই বিস্ময় ছিল। তার সঙ্গে কথা বলার সময় বুঝতে পারলাম তিনিও একই বিষয়ে আমার সঙ্গে কথা বলতে চাচ্ছিলেন, কিন্তু আমার মতোই তিনিও সাহস করতে পারছিলেন না। এরপর থেকে আমরা বারবার আলোচনায় বসলাম এবং ধীরে ধীরে আমাদের গভীরতর সমস্যাগুলো সম্পর্কে মন খুলে কথা বলতে পারলাম। আমরা সবগুলো সমস্যাকে মন থেকে তুলে এনে আলোচনার টেবিলে খুলে ধরলাম এবং উচ্চমাত্রার পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে একটি একটি করে সব সমস্যার সমাধানের দিকে এগিয়ে যেতে সক্ষম হলাম। এই প্রক্রিয়া আমরা একত্রে সফলভাবে সমাধানের দিকে এগিয়ে যেতে সক্ষম হলাম। শুধু তাই নয়, এটা আমাদের সহকর্মীদের মধ্যকার মতভিন্নতা দূর করতে থাকলো। সঠিকভাবে একটি ব্যবসায় প্রতিষ্ঠান, সংগঠন, পরিবার ও বিবাহিত জীবন পরিচালনার জন্য এর মধ্যে ঐক্য সৃষ্টি প্রয়োজন। এর জন্য ব্যাপক ব্যক্তিগত শক্তি এবং সাহসিকতা আবশ্যক। সর্বসাধারণের মঙ্গল সাধনের লক্ষ্যে চালিত কোনো রকম কৌশলগত প্রশাসনিক দক্ষতা ব্যক্তিগত সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগে না। ব্যক্তি চরিত্রের মহত্বই এই ক্ষেত্রে সবচেয়ে বড় সম্পদ। মনে রাখতে হবে, ভালোবাসা এবং জীবনের জন্য যে প্রাথমিক নিয়ম প্রয়োজন তা হলো ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক। এই সম্পর্ক একের সঙ্গে এক স্তরের সম্পর্ক, সকলের সঙ্গে এক স্তরের সম্পর্ক নয়। ব্যক্তির সঙ্গে ব্যক্তির এই সম্পর্ক ভালোবাসা ও জীবনের জন্য অত্যন্ত দরকার। পি বা উৎপাদন সমস্যা হলো পিসি বা উৎপাদন ক্ষমতার সুযোগ। এই অভিজ্ঞতা পারস্পরিক নির্ভরশীলতার আরও একটি শক্তিশালী দৃষ্টান্ত সম্পর্কে আমাকে শিক্ষা দিয়েছে। আর তা হলো একটি পারস্পরিক নির্ভরশীল অবস্থা। প্রতিটি পি সমস্যা হলো একটি পিসি সম্ভাবনা। এই অবস্থা এমন একটি আবেগীয় ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে যা পারস্পরিক নির্ভরশীল উৎপাদকের তাৎপর্য পূর্ণরূপে প্রভাবিত করে। যখন পিতামাতা তাদের সন্তানের সমস্যাকে নেতিবাচক দিক থেকে বিবেচনা না করে ইতিবাচক দিক থেকে, অর্থাৎ সম্পর্ক সৃষ্টির দিক থেকে বিবেচনা করেন, তখন সামগ্রিক অবস্থা পরিবর্তিত হয়ে যায়। তখন সন্তান ও পিতামাতার পারস্পরিক সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসে। পিতামাতা
সন্তানদেরকে গভীরভাবে উপলব্ধি করা এবং সহায়তা করার ব্যাপারে অধিকতর উৎসাহী, এমনকি অধিকতর উত্তেজনা অনুভব করে। যখন সন্তান কোনো একটি সমস্যা নিয়ে মা বাবার কাছে আসে, তখন তারা যদি ও শুধু কেন সমস্যা নিয়ে আসো এই দৃষ্টান্ত থেকে চিন্তা না করে, বরং এটাই আমার সন্তানকে সাহায্য করার মোক্ষম সময়, আমি তাকে সাহায্য করব এবং আমাদের সম্পর্কের ক্ষেত্রে বিনিয়োগ করব, এই দৃষ্টান্ত থেকে চিন্তা করেন, তবে উভয় পক্ষই উপকৃত হয়। সন্তান যখন দেখতে পায় তার পিতামাতা তার সমস্যাকে গুরুত্ব দিচ্ছেন এবং তাকে স্বতন্ত্র সত্তা হিসেবে স্বীকৃতি দিচ্ছেন, তখন তার মধ্যে বাবা মার প্রতি গভীর ভালোবাসা ও বিশ্বাস জন্মে। অনেক পারস্পরিক যোগাযোগ কার্য সম্পাদনমূলক অবস্থা থেকে রূপান্তরমূলক অবস্থায় পরিবর্তিত হয়। এই দৃষ্টান্ত ব্যবসার ক্ষেত্রেও অত্যন্ত শক্তিশালী প্রভাব বিস্তার করে। কোনো ক্রেতা যখন আপনার কাছে পণ্যের কোনো সমস্যা নিয়ে আসে, তা যত ছোটই হোক, আপনি যদি হাসি মুখে ইতিবাচক মানসিকতা নিয়ে তার সমস্যার সমাধানে মনোযোগী হন, তবে সে কেবল খুশিই হবে না, বরং তার সঙ্গে আপনার সম্পর্কের উন্নয়ন ঘটবে। এই ক্রেতা তখন অন্য কোনো দোকানে যাওয়ার কথা ভাবতেই পারবে না। একটি পারস্পরিক নির্ভরশীলতার জগতে সাফল্যের জন্য পি অথবা পিসি ভারসাম্যকে স্বীকৃতি দিয়ে আমরা আমাদের সমস্যাগুলোকে পিসি বৃদ্ধি করার সুযোগ হিসেবে গণ্য করতে পারি। পারস্পরিক নির্ভরশীলতার অভ্যাসসমূহ। আবেগীয় ব্যাংক অ্যাকাউন্টের দৃষ্টান্তের কথা মনে রেখে আমরা গণবিজয়ের অভ্যাস অর্জনের দিকে অগ্রসর হব। গণবিজয় হল অন্য মানুষের সঙ্গে কাজ করার সাফল্য। এক্ষেত্রে আমরা দেখব কার্যকর পারস্পরিক নির্ভরশীলতা সৃষ্টির ক্ষেত্রে এসব অভ্যাস কিভাবে সম্মিলিতভাবে কাজ করে। এই সঙ্গে আমরা এও দেখতে পাব যে কেবলমাত্র যথার্থ অর্থে যারা আত্মনির্ভরশীলতা অর্জন করেছে, তাদের পক্ষেই সফল পারস্পরিক নির্ভরশীলতা অর্জন করা সম্ভব। ব্যক্তিগত নৈতিকতার চমৎকারিত্ব বা দক্ষতা বা কৌশল দ্বারা পারস্পরিক নির্ভরশীলতার স্তরে সাফল্য অর্জন করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন চরিত্রের মূল বৈশিষ্ট্যের উপর নির্ভর করা, অর্থাৎ চরিত্র নৈতিকতার দৃষ্টান্ত। চলুন আমরা এখন গণবিজয় সংক্রান্ত প্রতিটি অভ্যাসকে গভীরভাবে খতিয়ে দেখি।